হ্যালো। আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা এই জিনিসটা একটু করে বলবেন। জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, সাউন্ড যদি ক্লিয়ার থাকে তাহলে আমি শুরু করে দিব আজকের ক্লাস। অবশ্য দেখি কে কে আছেন আসলে। আপনারা যারা মানে যারা এখন আছেন, আপনারা দেখে চেক করেন যে আপনাদের সাউন্ড গুলো অফ আছে কিনা। হ্যাঁ, আপনাদের সাউন্ড গুলো অফ আছে কিনা এটা দেখেন তাহলে। হ্যাঁ, হ্যালো, সাউন্ড টাউন আশা করি সবকিছু ঠিক আছে। আমরা শুরু করে দিব। আচ্ছা, আপনারা কি টপিক গুলো দেখছিলেন? আজকে কোন কোন টপিকের উপর ক্লাস দিব? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। যদিও এখনো অনেকে জয়েন করেন না আপনারা। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা জয়েন করবেন তারা দুটো জিনিস সবার আগে খেয়াল করবেন। সেটা একটা হচ্ছে আপনার ভিডিওটা অন আছে কিনা, আর একটা হচ্ছে আপনার সাউন্ডটা মানে ভিডিও অন না, ভিডিও অফ আছে কিনা, আর একটা হচ্ছে আপনার আপনাদের যে সাউন্ডটা আপনার মিউট করা আছে কিনা। কারণ আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি ক্লাস যখন দিব, যখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো কথা বলার জন্য, তখন আপনারা বলবেন। এর আগে আপনারা কেউ কিন্তু মানে কথা বলবেন না, ঠিক আছে? কারণ যেটা হবে সেটা হচ্ছে আমি যখন পড়াতে যাব তখন আপনারা যদি কথা বলেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার সাউন্ড আপনারা শুনতে পারবেন না, ঠিক আছে? তাহলে মোটামুটি শুরু করি। সেটা হচ্ছে আপনাদের আজকে কিন্তু প্রথম ক্লাস, অর্থাৎ ক্লিপস্টোফেলের প্রথম ক্লাস হচ্ছে আজকে। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা করবো। অর্থাৎ সেন্টেন্স প্যাটার্ন বলতে আমরা এখানে সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং হচ্ছে মডিফায়ার, এই জিনিসগুলো নিয়ে আসলে আলোচনা। আপনারা যদি ক্লিপস্টোফেল হাতের সামনে রাখেন, আপনারা যাদের ক্লিপস্টোফেল আছে আপনারা হাতের সামনে ক্লিপস্টোফেলটা রাখবেন, আর খাতা তো অবশ্যই রাখবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে আমি যেগুলো লিখাবো সেগুলো একটু পালে দ্রুত লেখা ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে প্রথমত শুরু করি আমরা সেন্টেন্স দিয়ে শুরু করবো, অর্থাৎ একদম বেসিক থেকে শুরু করব, ঠিক আছে? তাহলে শুরুতে আমরা তাহলে শুরু করি। দেখেন, মিটিং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি জয়েন করুন। আপনি জুম অ্যাপ ছাড়া তো আপনি তো ইউজ করতে পারবেন না, অথবা আপনি কি করতে পারবেন সেটা হচ্ছে
আচ্ছা, সাউন্ড যেহেতু ক্লিয়ার আছে তো আমরা শুরু করি। আচ্ছা দেখেন, সেটা হচ্ছে আমরা প্রথমত যেটা করবো সেটা হচ্ছে আমরা আজকে যেটা করবো আমরা আজকে প্রথমত করবো হচ্ছে আমরা সেন্টেন্স দেখবো। তারপর সেন্টেন্সের যে প্যাটার্ন গুলো আছে সেই প্যাটার্ন গুলো হচ্ছে আমাদের সাবজেক্ট আছে যেগুলো একদম বেসিক পড়া, তারপর হচ্ছে ভার্ব আছে, তারপর হচ্ছে অবজেক্ট আছে, দেন হচ্ছে কমপ্লিমেন্ট আছে, আর একটা হচ্ছে মডিফায়ার আছে। তাহলে এই পাঁচটা পার্ট হচ্ছে আমাদের কি, এই পাঁচটা পার্ট কিন্তু আমরা কিন্তু সেন্টেন্স প্যাটার্ন আকারে শিখবো। তাহলে প্রথমত আমরা যদি দেখি, প্রথমত আমরা যদি মানে আলোচনা করি, সেটা হচ্ছে সেন্টেন্সের প্যাটার্ন কয়টা। সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে সাধারণত আপনার, যদি বলি সাধারণত হচ্ছে আপনার পাঁচটা। এই যে যেখানে পাঁচটা লিখলাম এই পাঁচটা হচ্ছে সাধারণত একটা সেন্টেন্সের প্যাটার্ন, ঠিক আছে। কিন্তু একটা সেন্টেন্স হতে গেলে আমরা কিন্তু এই পাঁচটা প্যাটার্ন কিন্তু লাগবে তা কিন্তু বাধ্যতামূলক না। অর্থাৎ আমি বেসিক থেকে শুরু করতেছি, আপনারা একটু ভালো করে বুঝিয়ে, আমি আস্তে আস্তে যাব। একটা সেন্টেন্স হতে গেলে আমাকে এই পাঁচটা অংশ আমার প্রয়োজন হবে, ঠিক আছে। কিন্তু এই পাঁচটাই যে প্রত্যেকটা সেন্টেন্সে এই পাঁচটা পার্টেই যে থাকবে তা কিন্তু না। এখানে আপনার কি থাকতে পারে, সাবজেক্ট থাকতে পারে, ভার্ব থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট, মডিফায়ার থাকতে পারে, অথবা পাঁচটাই থাকতে পারে, অথবা মডিফায়ার বাদে বাকি চারটা হতে পারে, অথবা কমপ্লিমেন্ট আর মডিফায়ার বাদে বাকি তিনটা হতে পারে, অথবা অবজেক্ট বাদে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে হতে পারে, অথবা শুধুমাত্র আপনার শুধু এই ভার্ব দিয়েও একটা সেন্টেন্স হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এই পাঁচটা অংশের মধ্যে মূল অংশ যেটা দেখছি সেটা হচ্ছে কি, অর্থাৎ সেন্টেন্স প্যাটার্নের মধ্যে মূল অংশ বলতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভার্ব। তার মানে এখান থেকে আমরা যদি বলি এই পাঁচটা অংশের মধ্যে যে অংশ ছাড়া আমার কখনোই একটা সেন্টেন্স হতে পারবে না সেটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। সেই জন্য ভার্বকে বলা হয় একটা সেন্টেন্সের হার্ট বা হৃৎপিণ্ড স্বরূপ, ঠিক আছে। তাহলে আমরা এই সেন্টেন্স প্যাটার্ন থেকে আমরা পাঁচটা প্যাটার্ন থেকে যে পার্টটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভার্বটা, অর্থাৎ ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স হতে পারবে না। বাকি চারটা পার্ট নাও থাকতে পারে কিন্তু ভার্ব অবশ্যই থাকবে, ভার্ব ছাড়া কখনোই কিন্তু সেন্টেন্স তৈরি হবে না, এটা মাথায় রাখবেন সবার আগে। তাহলে আমরা দেখলাম মূল অংশ হচ্ছে ভার্ব, একটা সিঙ্গেল ভার্ব দিয়েও একটা সেন্টেন্স হতে পারে। যেমন ধরেন আমরা যখন ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমরা যেহেতু বাইরে থেকে যদি ভিতরে প্রবেশ করার জন্য আমরা স্যার থেকে কি করতাম, অনুমতি নিতাম, কি বলতাম, মে আই কাম ইন স্যার, স্যার কি বলতেন, ইয়েস অর নো, যে কোনো একটা বলতেন। তাহলে এই যে ইয়েস অথবা নো এই একটা শব্দ দিয়েই কিন্তু তিনি কি করতে পারেন, তিনি কিন্তু আমাদের কিন্তু মানে অনুমতি দিতে পারেন বা না আসার মানে না আসার জন্য বলতেও পারেন। তাহলে ইয়েস এবং নো দিয়ে কিন্তু আমাদের মনের ভাব কিন্তু প্রকাশ পায়। তাহলে একটা মাত্র ভার্ব দিয়ে হতে পারে, এটা ভার্ব না, এগুলো হচ্ছে জাস্ট সেন্টেন্স। তারপর দেখেন, তারপর আমরা যদি বলি তাহলে কাম অথবা গো এই শব্দগুলো দিয়ে আমরা কি করতে পারি, একটা সেন্টেন্স বা একটা সেন্টেন্স তৈরি করতে পারি কাম অথবা গো দিয়ে। অর্থাৎ আপনি কেউ যদি আপনাকে যদি জিজ্ঞেস করেন আমি একটু বাইরে যাবো, তো আপনি বলতে পারেন হ্যাঁ যাও, মানে হচ্ছে গো বলতে পারেন। যদি বলে আমি ভিতরে আসবো, আপনি বলতে পারেন আসো, তার মানে হচ্ছে কাম দিয়ে আপনি মনের ভাব প্রকাশ করতে পারেন। তাহলে পাঁচটা অংশের মধ্যে যে অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি ভার্ব। তাহলে আমরা এখন যদি পাঁচটা অংশ যদি আমরা যদি দেখি, আমরা একটা সেন্টেন্সে পাঁচটা অংশ আমরা দেখতে পারি। যেমন ধরেন আই এইট এ পিৎজা, ঠিক আছে। ধরেন লাস্ট নাইট, আমরা একটা সেন্টেন্স লিখলাম। এই সেন্টেন্সে দেখেন আই হচ্ছে সাবজেক্ট, এইট হচ্ছে ভার্ব, এ পিৎজা হচ্ছে আপনার অবজেক্ট, এটা হচ্ছে মডিফায়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে আমরা কমপ্লিমেন্ট জিনিসটা আমরা পেলাম না। আবার যদি বলি উই মেড হিম এ ক্যাপ্টেন, আমি জাস্ট আগে সেন্টেন্স প্যাটার্ন গুলো বলছি, পরে আমি আসবো আরো ডিটেলসে। তাহলে এখানে উই হচ্ছে কি, উই হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, তাহলে এ ক্যাপ্টেন হচ্ছে কি, এ ক্যাপ্টেন হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে উই মেড হিম এ ক্যাপ্টেন, ধরেন আমি এখানে আরেকটা সেন্টেন্স লিখলাম, আরেকটা শব্দ লিখলাম, সেটা হচ্ছে লাস্ট মান্থ। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মডিফায়ার। তাহলে দেখেন তো আমার একই বাক্যের মধ্যে পাঁচটা অংশ আছে কিনা। তাহলে উই মেড হিম এ ক্যাপ্টেন লাস্ট মান্থ, গত মাসে আমরা তাকে কি করেছিলাম, ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, কমপ্লিমেন্ট আছে, মডিফায়ার, তাহলে পাঁচটা অংশ পড়ছে। আর এটাতে কিন্তু চারটা অংশ বোঝা যাচ্ছে কমপ্লিমেন্ট বাদ দিয়ে। আবার যদি বলি আই এইট, নর্মালি এভাবে বললাম আই এইট, আমি খেয়েছিলাম, তাহলে দেখেন সাবজেক্ট, এখানে হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে আমার সেন্টেন্স হতে পারে। তাহলে একটা সেন্টেন্স হতে গেলে যে পাঁচটা অংশ, মানে পাঁচটা অংশ থাকলে হচ্ছে আপনার পূর্ণাঙ্গ সেন্টেন্স। এই পাঁচটা অংশ না থাকলেও আমরা কিন্তু সেন্টেন্স হতে পারে, সেটা আমরা দেখলাম কি কাম এবং গো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করছি, ঠিক আছে। তাহলে ভার্ব ছাড়া কিন্তু কখনোই সেন্টেন্স হবে না।
আপনার এখান থেকে এই চারটা থেকে যে কোনো একটা নাও থাকতে পারে বা চারটা নাও থাকতে পারে, কিন্তু ভার্ব অবশ্যই লাগবে। বুঝতে পারছেন? তাহলে ভার্ব অংশগুলো আমরা পরে দেখবো। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স প্যাটার্ন। তাহলে এই যে ক্লিপস্টোফেলের প্রথম যে অংশটা দেওয়া আছে, প্রথম যে শুরুটা দেওয়া আছে, সেটা হচ্ছে এই সেন্টেন্স প্যাটার্ন দেওয়া আছে। এখানে একটা জিনিস বলে রাখি, ক্লিপস্টোফেলে কিন্তু অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটো কিন্তু একই দেখাইছে। ঠিক আছে? আমিও যদি বলি তাহলে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে খুব একটা কিন্তু পার্থক্য নেই, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। ঠিক আছে? এই সূক্ষ্ম পার্থক্যটা আমরা আজকে জানবো। কিন্তু আপনারা ক্লিপস্টোফেল অনুযায়ী কিন্তু কমপ্লিমেন্ট মানে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে কমপ্লিমেন্ট। বুঝতে পারছেন? ক্লিপস্টোফেলে অবজেক্টের স্থানে কমপ্লিমেন্টটা বসাইছে। তারা লিখছে কি সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, মডিফায়ার। তারা চারটা অংশ দেখাইছে। ঠিক আছে? আমরা পাঁচটা অংশ দেখলাম, তারা চারটা অংশ দেখাইছে। ক্লিয়ার? তাহলে এখানে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটো যদিও বা একই একই জিনিস, কিন্তু সূক্ষ্ম একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা আজকে শিখবো। তাহলে প্রথমত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা সেন্টেন্সের প্যাটার্ন গুলো দেখলাম। তাহলে আপনাদের যদি ক্লিপস্টোফেল বই দেখে তাহলে 39 পৃষ্ঠায় আপনারা চলে যান। আস্তে শোনা যাচ্ছে বলতে আস্তে শোনা যাচ্ছে না, হয়তো বা মানে আপনার হয়তো বা সাউন্ড কম দেওয়া আছে। ঠিক আছে? সাউন্ড কিন্তু মানে নর্মালি সেভাবে প্রতিদিন বলি সেভাবে কিন্তু আছে সাউন্ড। এখানে এখানে অন্তত আমার এখানে অন্তত আস্তে আর বেশি নাই, কারণ একই রকমই পাবেন। ঠিক আছে? তাহলে আমরা যদি আপনাদের যদি ক্লিপস্টোফেল থাকে তাহলে আপনারা ক্লিপস্টোফেলটা একটু করে দেখেন। আমিও দেখাই। তাহলে দেখুন 39 পৃষ্ঠায় যাবেন, সরাসরি 39 পৃষ্ঠায় চলে যাবেন। তাহলে 39 পৃষ্ঠা গেলে আপনারা স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ক্লিপস্টোফেলের সেই পিডিএফটা আমি যেটা আমার কাছে আছে আমি আপনাদেরকে দিব। তারপর আপনাদের বই লাগবে, বই যেহেতু লাগবে তো পিডিএফ দিয়ে আসলে কোনো কাজ নাই, বই লাগবে। এখানে দেখেন, আমরা এখানে যদি বলি এই যে দেখেন সেন্টেন্সের অর্থাৎ নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ। ঠিক আছে? নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ। তাহলে এখানে যদি দেখি তারা যেটা যেটা দেখাচ্ছে, দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপর হচ্ছে কি কমপ্লিমেন্ট আছে, দেন হচ্ছে মডিফায়ার আছে। তাহলে এখানে দেখেন তারা চারটা জিনিস দেখাইছে, সেটা হচ্ছে তারা কিন্তু অবজেক্ট এখানে কিন্তু দেখায় নাই, অর্থাৎ ক্লিপস্টোফেলে কিন্তু অবজেক্ট শো করে নাই। ঠিক আছে? কমপ্লিমেন্ট যা তাই অবজেক্ট লিখছে। দেখেন আমরা উদাহরণ হিসেবে দেখে, তাহলে হচ্ছে জন এন্ড আই এইট আ পিজ্জা লাস্ট নাইট। তাহলে এখানে দেখেন জন এন্ড আই হচ্ছে সাবজেক্ট, এইট হচ্ছে ভার্ব, আ পিজ্জা হচ্ছে কমপ্লিমেন্ট বা আমরা এখানে অবজেক্ট হিসেবে কাউন্ট করব। তারপর হচ্ছে লাস্ট নাইট হচ্ছে মডিফায়ার, এগুলো তো আমরা একটু আগে দেখছি। তারপর হচ্ছে উই স্টাডিড প্রেজেন্ট পারফেক্ট লাস্ট উইক। তাহলে উই স্টাডিড, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, স্টাডিড হচ্ছে ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, আর লাস্ট উইক হচ্ছে মডিফায়ার। তাহলে এই যে সিম্পল জিনিসটা দেখেন, সিম্পল জিনিস যেটা আমি এতক্ষণ আমি যেটা বললাম সেই জিনিসটাই কিন্তু এখানে কি ক্লিপস্টোফেলে কিন্তু সেই জিনিসটাই কিন্তু বলা আছে। অর্থাৎ এটা শুরু একদম 39 পৃষ্ঠা। আমি যদি বলি আপনাদের ক্লিপস্টোফেল শুরু হবে 39 পেজ থেকে। ঠিক আছে? অর্থাৎ 39 পেজে কিন্তু এই সেন্টেন্স প্যাটার্ন দেওয়া আছে। এখন আমরা বইয়ের বাইরে চলে যাব। তার মানে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম প্রথমে আমরা আমাদের মতো করে বুঝবো, দেন আমরা বইতে যাব। এখন আমরা হচ্ছে বইয়ের বাইরে কিছু সাবজেক্ট রিলেটেড, সেন্টেন্স রিলেটেড কিছু জিনিস আছে। সেটা হচ্ছে আমরা ছোটবেলায় পড়ছিলাম একটা সেন্টেন্সের দুটো অংশ, একটা সেন্টেন্সের দুটি অংশ থাকে। কি কি ছোটবেলায় পড়ছিলাম দেখেন তো? একটা হচ্ছে আপনার উদ্দেশ্য, একটা হচ্ছে উদ্দেশ্য, দেন আর একটা হচ্ছে বিধেয়। আমরা পড়ছিলাম ছোটবেলায়। ঠিক আছে? একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। আমরা এভাবে ইংলিশেও পড়ছিলাম। তাহলে হচ্ছে একটা সেন্টেন্সের দুটো অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়, অর্থাৎ একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? বলে লিখছি অবজেক্ট না, এটা প্রেডিকেট। সাবজেক্ট এন্ড প্রেডিকেট ছোটবেলায় পড়ছিলাম। তাহলে সাবজেক্ট এন্ড প্রেডিকেট, তাহলে দুটি অংশ আমরা এখানে দেখলাম। একটা সেন্টেন্সে দিলে 5টা অংশ লাগে নরমালি। আবার বলছি একটা সেন্টেন্সের দুটো অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয় বা সাবজেক্ট এবং প্রেডিকেট। তাহলে এখন সাবজেক্ট কি প্রেডিকেট কি? তাহলে আমরা ছোটবেলায় পড়ছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট বলে হচ্ছে যার সম্পর্কে বলা হয়, যার সম্পর্কে কোনো কিছু, আমি একদম বেসিক থেকে যাচ্ছি, আমি আবার বলছি, কোনো কিছু বলা হয় তাকে কি বলে? সাবজেক্ট বলে। তাহলে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে আপনার, প্রেডিকেট বলতে আমরা বুঝবো হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাই প্রেডিকেট।
এই জিনিসগুলো আপনারা আস্তে আস্তে বুঝেন একটু। তাহলে হচ্ছে কি একটা সেন্টেন্সের দুটো অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য বা উদ্দেশ্য এবং বিধেয়, আর একটা সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে কি সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে প্রেডিকেট। জাস্ট আমরা উদাহরণ দিলে জিনিসটা বুঝতে পারবেন। তাহলে আমরা যদি এখন যদি উদাহরণ দিই, তাহলে উদাহরণটা খেয়াল করেন। আমরা লিখছিলাম কি, আই এইট এ পিৎজা, লিখছিলাম না? তাহলে আমরা যখন লিখলাম যে আই এইট এ পিৎজা, তাহলে এই বাক্যের মধ্যে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখেন তো, যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, তাহলে এখানে কার সম্পর্কে বলছে, কে পিৎজা খায়, কার সম্পর্কে বলছে, আই সম্পর্কে বলছে না? তাহলে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট, তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট। আবার প্রেডিকেট বলছে কি, প্রেডিকেট বলছে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট সম্পর্কে কি বলছে, সাবজেক্ট কি খায়, মানে হচ্ছে আই কি খায়, আমি কি খাই, তাহলে আমি পিৎজা খাই, তাহলে এই পুরো অংশটার নাম হচ্ছে প্রেডিকেট। এটা আমরা ছোটবেলায় পড়ছিলাম সাবজেক্ট এবং, অর্থাৎ যখন আমরা ইংলিশ গ্রামার পড়া শুরু করছি তখনই আমাদেরকে যে জিনিসটা শেখানো হয়েছে সেটা হচ্ছে সেন্টেন্সের দুটো অংশ, সাবজেক্ট এবং প্রেডিকেট, প্রেডিকেট এবং সাবজেক্ট ভাগ করার জন্য আমরা ছোটবেলায় শিখছি। জাস্ট সেই জিনিসটাকে আমি জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। তাহলে দেখেন সাবজেক্ট হচ্ছে আই এইট আ পিৎজা, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়েছে সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা এখান থেকে পেলাম। তাহলে এখন এই সেন্টেন্স থেকে আমরা যদি ভাগ করি তাহলে হচ্ছে আমাদের সেন্টেন্সের দুটো অংশ, যেহেতু আমাদের প্রথম হচ্ছে কি সাবজেক্ট, দেন হচ্ছে প্রেডিকেট। ক্লিয়ার? তাহলে আবার খেয়াল করেন, তাহলে প্রেডিকেট অংশ কোনটা, প্রেডিকেট অংশ হচ্ছে ভার্ব থেকে শুরু করে যা থাকবে সর্বশেষ পর্যন্ত তাই হচ্ছে প্রেডিকেট, আর ভার্বের আগ পর্যন্ত যা থাকবে তাই হচ্ছে সাবজেক্ট। এই লাইনটা একটু মাথায় রাখেন, কারণ এখানে হচ্ছে সিঙ্গেল সাবজেক্ট বসাইছি, সেজন্য আমাদের হয়তো বা কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু অনেক বড় একটা সাবজেক্ট যদি দেয়, কারণ আমরা কিন্তু সাবজেক্ট আইডেন্টিফাই করতে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। এখন এই জিনিসটা কেন করতেছি সেটা হচ্ছে, আপনারা যখন ট্রান্সলেশন করতে যাবেন, রিটেনে ট্রান্সলেশন করতে যাবেন, তখন আপনাদের কিন্তু সাবজেক্ট বের করতে হবে, ভার্ব কিন্তু বের করতে হবে, কারণ সাবজেক্ট এবং ভার্ব যদি না পান তাহলে আপনি কিন্তু ট্রান্সলেশন করতে পারবেন না। ঠিক আছে? তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট আমরা ভাগ করলাম। তাহলে কি বলছিলাম মনে আছে, ভার্বের আগ পর্যন্ত যা তাই হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব থেকে শুরু করে যা হবে তাই হচ্ছে প্রেডিকেট। এখন আপনার বাক্যটা যদি এভাবে না, যদি এভাবে দিত, দা মোস্ট অফ দা পিপল অফ বাংলাদেশ আর পুয়ার, দিলাম। এখন আপনাকে যদি বলে এই সেন্টেন্স থেকে আপনার সাবজেক্ট বের করেন বা এবং প্রেডিকেট আইডেন্টিফাই করেন, তাহলে আপনার যেটা করতে হবে, তাহলে আমরা যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে কি, সেন্টেন্স অর্থাৎ ভার্বের আগ পর্যন্ত যা তাই হচ্ছে সাবজেক্ট। তাহলে ভার্ব কি, ভার্ব হচ্ছে এখানে আর, তাহলে ভার্বের আগ পর্যন্ত যা তা হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব থেকে শুরু করে যা তা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা যদি বলি আর পোর হচ্ছে এখানে প্রেডিকেট, আর পুরো এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। মাথা রাখেন কিন্তু সাবজেক্ট কিন্তু এখানে আবার যদি আসে, সাবজেক্টের ক্ষেত্রে যদি আসি, এই সাবজেক্টের ক্ষেত্রে যদি আসি, সাবজেক্টের বেসিক যদি বলি, সাবজেক্টের বেসিক হচ্ছে সাবজেক্ট একটা সেন্টেন্সের প্রতিনিধি হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? প্রতিনিধি হিসেবে, অর্থাৎ এজেন্ট হিসেবে কাজ করে হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে একটা সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট একটা অ্যাক্টিভ সেন্টেন্সে, মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের একটা সেন্টেন্সে আপনার এজেন্ট হিসেবে কাজ করে হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে? এবং এই যে ভার্বের কাজ করবার, ভার্বের জন্য যা কাজ হবে তার জন্য দায়ী থাকবে হচ্ছে একটা সাবজেক্টে কিন্তু দায়ী থাকবে, অর্থাৎ ভার্বটা কি কাজ করতেছে সেটা কিন্তু এই সাবজেক্ট কিন্তু সেই কাজের জন্য কিন্তু দায়ী। যেমন ধরেন দেখেন তো, এখানে পিৎজা খাওয়ার জন্য দায়ী কে? আমি, তাহলে সাবজেক্ট দায়ী, তাহলে পিৎজাটা কে খাচ্ছে? সাবজেক্ট খাচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে এই কাজটা করার জন্য দায়ী হচ্ছে কি? এই সাবজেক্ট। আবার এখানে পুয়ার, এরা যে পুয়ার সেটার জন্য দায়ী কে? এই যে মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ দায়ী। তার মানে সাবজেক্ট সবসময় মাথায় রাখবেন, সাবজেক্ট হচ্ছে একটা এজেন্ট হিসেবে কাজ করে কিসে? অ্যাক্টিভ সেন্টেন্সে, মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের একটা সেন্টেন্সে এজেন্ট হিসেবে কাজ করে, এবং সেটা সবসময় তার কাজের জন্য দায়ী থাকে, সাবজেক্ট সবসময় দায়ী থাকে। যে কারণে আপনার সেন্টেন্সের মধ্যে দেখবেন আপনারা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জে দেখবেন আপনারা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস নামে দুটো সেন্টেন্স প্যাটার্ন আপনারা পাবেন। ঠিক আছে? কারণ এখানে সাবজেক্ট সক্রিয়, সাবজেক্ট নিষ্ক্রিয়, এইভাবে করে আমরা ভয়েসটা আসলে শিখবো। ঠিক আছে? তাহলে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে কাজ করে, এজেন্ট হিসেবে কাজ করে, এবং তার কাজের জন্য কি দায়ী থাকে? সাবজেক্ট দায়ী থাকে। এই কথাগুলো বলতেছি কেন? কারণ সাবজেক্টের কথাবার্তার মধ্যে ক্লিপস ফেলে কিন্তু এই কথাবার্তাগুলাই বলা আছে। ঠিক আছে? এখন আমরা তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা ভাগ করলাম। এখন আমরা আসি আবার আমরা খুব সহজে বের করতে পারবেন সাবজেক্ট কোনটা, ভার্বের আগ পর্যন্ত যা তা সাবজেক্ট। এখন দেখেন এত বড় একটা জিনিস কিন্তু সাবজেক্ট হিসেবে কিন্তু বসছে। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু লাগবে, কারণ এই জিনিসগুলো রাইট ফর্ম অফ ভার্বসে গেলে আপনাকে একটা রুলসে গেলে, একটা না কয়েকটা রুলসে গেলে আপনাকে কিন্তু সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে ভার্ব নির্ণয় করার জন্য। সো এখানে সাবজেক্ট এবং প্রেডিকেটটা বুঝে নেন।
আর প্রেডিকেট হচ্ছে কি ভার্ব থেকে শুরু করে যা থাকবে তাই হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা জাস্ট এই জিনিসটা একটু করে আমাকে বলেন যে এতটুকু পর্যন্ত যা বুঝেছি সবগুলা বুঝছেন কিনা, একটু রেসপন্স করবেন যে আপনারা এতক্ষণ ধরে যা ভাইয়া বুঝেছি। বুঝতে পেরেছি। না, একজন বললে হবে না, আপনারা যারা বলতে পারবেন না তারা আপনারা একটু লিখে দিবেন যে আপনারা হ্যাঁ মানে বুঝতে পারলে লিখবেন, বুঝতে পারছি ইয়েস লিখবেন বা ওয়াই লিখেন, যা লিখেন কিন্তু একটা রেসপন্স করবেন। আপনারা আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনারা কোনো ধরনের রেসপন্স করার আপনারা চুপ করে বসে থাকেন। আচ্ছা, এর মধ্যে আর কোনো ঝামেলা নেই আশা করি। আপনারা সাউন্ড গুলো একটা অফ করিয়েন। তাহলে আমরা সেন্টেন্সের একটা সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা ভাগ করলাম। ঠিক আছে, কারণ আপনাদের একটা বাড়ি কাজ থাকবে, সাবজেক্ট এবং প্রেডিকেট ভাগ করার জন্য একটা বাড়ি কাজ থাকবে। ক্লিপস টোফেলে আছে এই 5টা প্যাটার্ন ভাগ করতে বলে। এবার আমরা আসি সেন্টেন্স যেহেতু গেল, এবার আমরা আসবো সাবজেক্টে। আমরা আস্তে আস্তে কিন্তু একটার পর একটা পার্ট শিখবো। সো আমরা বেসিক যেহেতু আমরা আস্তে আস্তে যাব। সাবজেক্ট, তাহলে সাবজেক্ট সম্পর্কে আমি কি কি বলছিলাম মনে আছে? আমরা সাবজেক্ট সম্পর্কে বলছিলাম একটা অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কি হিসেবে কাজ করে? এজেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ প্রতিনিধি হিসেবে কাজ করে। 2 নাম্বার বলছিলাম সাবজেক্ট তার কি করে? আমার এতগুলা মার্কার গেল কই? তাহলে সাবজেক্ট কি করে? তার কাজের জন্য কি থাকে? কাজের জন্য দায়ী থাকে। কাজের জন্য দায়ী থাকে সাবজেক্ট। আবার সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট একটা সিঙ্গেল একটা নাউন হতে পারে, সাবজেক্ট একটা সিঙ্গেল নাউন হতে পারে, অথবা নাউন ফ্রেজ হতে পারে। তাহলে আমরা যদি এখন যদি ভাগ করি, আমরা যদি এখন যদি দেখি, তাহলে একটা সাবজেক্ট হিসেবে একটা সিঙ্গেল নাউনও বসতে পারে, আবার একটা কি হতে পারে? নাউন ফ্রেজও বসতে পারে। যেমন ধরেন আমরা যখন লিখি তখন আমরা এভাবে লিখি না? যেমন ধরেন আমি একদম এখানে যেহেতু বেসিক, সো আমি সিম্পল উদাহরণ দিব যাতে বুঝতে পারেন। রহিম ইজ আ গুড বয়। ঠিক আছে, রহিম ইজ এ গুড বয়। তাহলে এখানে দেখেন রহিম হচ্ছে কি? জাস্ট সিঙ্গেল একটা নাউন। তাহলে সিঙ্গেল নাউন একটা কি হিসেবে বসতে পারে? সাবজেক্ট হিসেবে বসতে পারে। আবার কি বলছে? নাউন ফ্রেজ বসতে পারে। তাহলে আমরা যদি বলি রহিম এন্ড করিম, ধরেন এখন বললাম ওয়ার টু ফ্রেন্ডস। ঠিক আছে, ওয়ার টু ফ্রেন্ডস। তাহলে এখানে দেখেন রহিম এন্ড করিম, এই পুরোটা হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে এটা কোন ফ্রেজ? এটা হচ্ছে নাউন ফ্রেজ। কারণ সিঙ্গেল নাউনও বসতে পারে, আবার কি হতে পারে? নাউন ফ্রেজও বসতে পারে। এটা হচ্ছে সিঙ্গেল নাউন। তারপর দেখেন আমরা এখানে যে সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং প্রেডিকেট ইন্ডিকেট করছিলাম। তাহলে দেখেন সাবজেক্ট এখানে ভার্বের আগ পর্যন্ত, আর এখানে হচ্ছে ওয়্যার এর আগ পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, তাহলে বাকিটা হচ্ছে প্রেডিকেট। আবার আমরা যদি এই সেন্টেন্স প্যাটার্নে যদি খেয়াল করি, তাহলে দেখেন সাবজেক্ট হচ্ছে এটা, এটা যদি সাবজেক্ট হয় তাহলে এটা ভার্ব, এটা তাহলে কি? এটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। এটা আবার এটা আমরা বলতে পারি অবজেক্টও। আমরা আপাতত অবজেক্ট আবার কমপ্লিমেন্ট দুটো একই ধরি। এটা সাবজেক্ট, এটা ভার্ব, টু ফ্রেন্ডস, তাহলে এটা আমরা ধরলে সেটা হচ্ছে কি? এটা আমরা কমপ্লিমেন্ট হিসেবে ধরি, কমপ্লিমেন্ট এটা অবজেক্ট হিসেবে ধরি। ঠিক আছে, তাহলে এবার যদি দেখি আমরা, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট যে কোনো একটা আমরা আপাতত দুইটাকে একই রকম ধরবো। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা ভাগ করতে যদি পারি তাহলে আমাদের কিন্তু কাজটা কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি বলছি এখানে দেখেন, সাবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে, সাবজেক্ট হচ্ছে একটা এজেন্ট হিসেবে কাজ করে, আর কাজের জন্য দায়ী থাকে, সিঙ্গেল অথবা নাউন ফ্রেজ বসতে পারে। আবার আমরা ক্লিপস ফেলে যাই। তাহলে আমরা আবার ক্লিপস ফেলে চলে যাই। দেখেন ক্লিপস আমরা করছিলাম, এখন দেখেন সাবজেক্টের ক্ষেত্রে। এখানে সাবজেক্ট পজিশন দেখেন প্রথমে লেখা আছে দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট। এই যে আমি যেগুলো লিখছি সেগুলো এখানে কিন্তু আছে। দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের একটা এজেন্ট হিসেবে কাজ করছে একটা সাবজেক্ট। ইট ইজ দ্য পার্সন অর থিং, এটা ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে, দ্যাট পারফর্মস অর ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স। তাহলে বাক্যের অ্যাকশন মানে হচ্ছে এখানে কাজ, অর্থাৎ বাক্যের কাজের জন্য সে কি থাকে? রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী থাকে। যেগুলো লিখছি এখানে বাংলা যেগুলো লিখছি আমি এগুলো বলতেছি। এন্ড ইট নরমালি প্রিসিডস দ্য ভার্ব, এটা সাধারণত কিসের আগে বসে? এটা সাধারণত ভার্বের আগে বসে। কথাগুলো খেয়াল করেন, অর্থাৎ সাবজেক্ট বসে হচ্ছে ভার্বের আগে। এখানে নোট দিয়ে লেখা আছে দেখেন, এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ আ সাবজেক্ট। তাহলে প্রত্যেক সেন্টেন্স অর্থাৎ ইংলিশের একটা সেন্টেন্সে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে। তাহলে ইন দ্য কেস অফ কমান্ডস দ্য সাবজেক্ট, এখানে কমান্ডস মানে হচ্ছে আপনার ওই যে ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন বা ন্যারেটিভ বা আপনার যদি বলে অনুজ্ঞা। ঠিক আছে, আমরা যেটাকে বলি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া অন্য সব ক্ষেত্রে কিন্তু একটা সাবজেক্ট কিন্তু বসাতে হয়।
দ্য সাবজেক্ট মে বি আ সিঙ্গেল নাউন, যেটা আমি এখানে বাংলা লিখছিলাম। সাবজেক্ট কি হতে পারে? সিঙ্গেল নাউন হতে পারে। যেমন কফি ইজ ডেলিশিয়াস, এখানে কফি হচ্ছে কি সিঙ্গেল নাউন। মিল্ক কন্টেইনস ক্যালসিয়াম, এখানে মিল্ক হচ্ছে কি সিঙ্গেল নাউন। আবার বলা আছে দেখেন দ্য সাবজেক্ট মে বি আ নাউন ফ্রেজ, তাহলে একটা সেন্টেন্স কি হতে পারে? একটা সাবজেক্ট কি হতে পারে? একটা সাবজেক্ট নাউন ফ্রেজ হিসেবে বসতে পারে। আর নাউন ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ নাউন ফ্রেজ হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস এন্ডিং উইথ আ নাউন, যেটা আমরা ফ্রেজে গেলে পড়বো। সো আমরা এখানে একটু জেনে রাখি, সেটা হচ্ছে নাউন ফ্রেজ হচ্ছে কোনটা? যেটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেটা এন্ডিং উইথ নাউন, যেটা নাউন দ্বারা শেষ হবে। আবার দেখেন নোটটা লেখা যায়, এগুলো কিন্তু একটু মাথায় রাখেন নোটগুলা। ইট ক্যানট বিগিন উইথ আ প্রিপোজিশন, ঠিক আছে? এখানে একটা ছোট্ট করে একটা জিনিস বলে দিই আপনাদেরকে, যেহেতু এখানে চলে আসছে সেখানে একটু করে বলে দিই। এই যে নাউন ফ্রেজ বলছি, নাউন ফ্রেজটা সাধারণত কি দিয়ে শুরু হবে? নাউন ফ্রেজটা কি দিয়ে শুরু হবে সেটা দরকার নেই, নাউন ফ্রেজটা শেষ হবে কিন্তু আপনার নাউন দিয়ে। তাহলে নাউন ফ্রেজ শেষ হবে নাউন দিয়ে, শুরু যে কোনো পার্টস অফ স্পিচ দিয়ে হতে পারে, অর্থাৎ এনি পার্টস অফ স্পিচ, ঠিক আছে? যে কোনো পার্টস অফ স্পিচ দিয়ে শুরু হবে কিন্তু শেষ হবে কি দিয়ে? নাউন দ্বারা, কিন্তু এক্সেপ্ট প্রিপোজিশন। তার মানে কখনোই প্রিপোজিশন দ্বারা শুরু হতে পারবে না। নাউন ফ্রেজ কখনো প্রিপোজিশন দ্বারা শুরু হতে পারে, যে কোনো পার্টস অফ স্পিচ দিয়ে শুরু হতে পারে, কিন্তু সেটা শেষ হবে নাউন দ্বারা, কিন্তু কোনো ধরনের প্রিপোজিশন দ্বারা কিন্তু শুরু হতে পারবে না। যদি প্রিপোজিশন দ্বারা যদি শুরু হয়, নাউন দ্বারা শেষ হয়, সেটার নাম হবে প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ প্রিপোজিশন ছাড়া বাকি যে কোনো পার্টস অফ স্পিচ দিয়ে শুরু হয়েছে এবং নাউন দিয়ে শেষ হয়েছে, তাহলে সেটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। বুঝতে পারছেন? এগুলো এখন বুঝতে পারবেন না, এটা ফ্রেজের যখন করাবো, ফ্রেজ করানোর সময় ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আপাতত আমরা জেনে রাখি, সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে কি বসতে পারে? সিঙ্গেল নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, ঠিক আছে? আমরা আবার আমাদের ক্লিপসটা ফেলে যাই। তাহলে আমরা এখানে দেখেন দ্য বুক ইজ অন দ্য টেবল, তাহলে এই যে দ্য বুক হচ্ছে কি? দা হচ্ছে আপনার আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, আর বুক হচ্ছে নাউন। তাহলে এই পুরো জিনিসটা মিলে হচ্ছে দ্য বুক হচ্ছে একটা নাউন ফ্রেজ, ঠিক আছে? সাবজেক্ট পজিশনে বসছে। তবে দেখেন দ্যাট নিউ রেড কার, তাহলে দ্যাট নিউ রেড কার, এটা পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। বুঝতে পারছেন? তাহলে সাবজেক্ট পজিশনে বসছে কি? সিঙ্গেল নাউনও বসতে পারে, আবার কি? আবার আপনার নাউন ফ্রেজও বসতে পারে। বুঝতে পারছেন? এখানে কিছু উদাহরণ দেওয়া আছে সাবজেক্ট, যেমন উই গার্লস আর নট গোয়িং টু দ্যাট মুভি, জর্জ লাইক বোর্ডস, ম্যারি, জন, জর্জ এন্ড আই। তাহলে এটা এই পুরো জিনিসটা হচ্ছে একটা কি? সাবজেক্ট। এখন কেমনে বুঝবেন সাবজেক্ট? এই যে ভার্বের আগ পর্যন্ত যা বসে তাই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা যদি আইডেন্টিফাই করি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আর ওয়েন্ট টু দ্য রেস্টুরেন্ট লাস্ট নাইট, এই পুরো অংশটা হচ্ছে প্রেডিকেট। আমরা যেহেতু সাবজেক্ট এবং প্রেডিকেট ভাগ করছি, বুঝতে পারছেন? তাহলে আবার আমাদের মোটামুটি সাবজেক্টের বেসিক জিনিসগুলো আমাদের কিন্তু ক্লিয়ার। এখন আমরা আসবো ক্লিপস টেবিল বেসের মধ্যে, আমরা এখানে আরেকটা পয়েন্ট পাবো, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার। সাবজেক্ট পোর্শনে আছে এটা, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট আর হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে আমরা প্রথমে ইন্ট্রোডাক্টরি ইট এর কাজগুলো করি। ইন্ট্রোডাক্টরি ইট মানে হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট মানে হচ্ছে শুরুতে, অর্থাৎ বাক্যের শুরুতে ইট সাবজেক্ট হিসেবে বসা, ঠিক আছে? তাহলে ইন্ট্রোডাক্টরি ইট মানে হচ্ছে সাবজেক্ট সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কি বসবে? ইট বসবে। ইটকে বলা হয় ইমপার্সোনাল সাবজেক্ট, ইটকে বলা হয় ইমপার্সোনাল সাবজেক্ট। তাহলে দেখেন পার্সোনাল মানে হচ্ছে কি? পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তি সম্পর্কিত। তাহলে ইমপার্সোনাল মানে হচ্ছে নৈর্ব্যক্তিক, মানে হচ্ছে কি আপনার যেটা ব্যক্তি সম্পর্কিত, মানে হচ্ছে বস্তু রিলেটেড, ঠিক আছে? এই ধরনের কোন সাবজেক্ট যদি বসাতে হয়, সেখানে আমরা ইট বসাবো। দেখেন তাহলে আমরা প্রথম যদি রুলস দেখি, ইট কখন কখন বসে একটু দেখে আসি। একটা হচ্ছে সময় প্রকাশক বাক্যে, সময় প্রকাশক বাক্যে কি বসে? ইট সাবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ সময় প্রকাশক বাক্যে ইট সাবজেক্ট হিসেবে বসবে। যেমন ধরেন এখন কয়টা? এখন হচ্ছে 8:30। আমি জাস্ট একটা রাউন্ড ফিগার ধরি, তাহলে ইট ইজ 8 o'clock। তাহলে এখন যদি দেখি, তাহলে দেখেন এখন কয়টা? এখন 8টা বাজে। তাহলে এখন 8টা, তাহলে হচ্ছে কি ইট ইজ 8 o'clock। ক্লিয়ার? তাহলে ইট ইজ 8 o'clock, তাহলে ইটটা কেন বসছে? আমার সময় বোঝানোর জন্য আমাদেরকে বসাইতে হয়েছে, ঠিক আছে? তাহলে সময় প্রকাশক বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসবে? ইট বসবে। 2 নাম্বার, ঋতু, ঋতু বোঝাতে ইট বসে। তাহলে ঋতু বোঝাতে কি বসবে? ইট বসবে। তাহলে আমরা যদি এখন যদি ঋতু বোঝাতে যদি ইট বসে, তাহলে আমরা উদাহরণ দেখে আসি। যেমন ধরেন ইট ইজ উইন্টার, তাহলে আমরা কি বুঝাইছি? আমরা ঋতু বোঝানোর জন্য, মানে ইট ইজ উইন্টার মানে এখন শীতকাল, এই ধরনের বোঝানোর জন্য। তাহলে দেখেন উইন্টার হচ্ছে ঋতু, তাহলে উইন্টার যেহেতু ঋতু, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কি বসাইছি? আমরা ইট বসাইছি। তাহলে দেখেন এখানে কিন্তু 8 o'clock এবং উইন্টার কোনোটাই কিন্তু ব্যক্তি না,
সেজন্য বলা হচ্ছে ইটকে বলা হয় ইম্পার্সোনাল সাবজেক্ট। ঠিক আছে, তাহলে ইট এখানে বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসছে কিসের জন্য? ইম্পার্সোনাল সাবজেক্টের জন্য, অর্থাৎ সময় এবং হচ্ছে ঋতুর ক্ষেত্রে আমরা কি বসাইছি? ইট বসাইছি। এখানে একটা রাইট ফর্ম অফ ভার্বস একটু দেখিয়ে দিই, নোট দিয়ে লিখবেন। নোট, ইট এর পরবর্তী ভার্ব সব সময়, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসে আসে, সব সময় সিঙ্গুলার হয়, সব সময় সিঙ্গুলার হয়। তাহলে ইট এর পরবর্তী যে ভার্বটা বসবে সেটা সব সময় কি হবে? সিঙ্গুলার হবে। অর্থাৎ ইট ইজ বা ইট ওয়াজ হতে পারে, কখনোই ইট ওয়্যার অথবা ইট আর হবে না। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে যদি বলি সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার বলছি, তাহলে আমরা কি বসাতে পারি? আমরা ইট এর পরে কালো মার্কার খুব দ্রুত যায়। তাহলে ইট এর পর আমরা কি কি পাবো? ইটের পর আমরা ইজ পেতে পারি, ইটের পরে আমরা কি পাবো? ওয়াজ বসাতে পারি, ইটের পর আমরা হ্যাজ বসাতে পারি। কখনোই আমরা কি বসাতে পারবো না? কখনোই আমরা আর, ওয়্যার, হ্যাভ এই জিনিসগুলো বসাতে পারবো না। তার মানে হচ্ছে কি ইটের পরের ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। যদি ইটের পরে যদি এই শব্দগুলো অর্থাৎ বি ভার্ব না থেকে, যদি বা হ্যাভ ভার্ব না থেকে, যদি আপনার কোনো একটা যদি ভার্ব আসে সেটার সাথে এস বাই এর যোগ করে দিব। কারণ আমরা রাইট ফর্ম অফ ভার্বস জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এর যোগ করতে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এগুলো শিখবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইটের দুটো ব্যবহার শিখলাম, একটা হচ্ছে সময় প্রকাশক বাক্যে ইট বসে, আর হচ্ছে ঋতু বোঝাতে ইট বসে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার। তাহলে আমরা এখন আবার ক্লিপসটা ফেলে যাই একটু। দেখেন এখানে কিন্তু ওভাবে ভাগ করা নেই, জাস্ট আমি ভাগ করে আপনাকে লিখাচ্ছি, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট আকারে দেখানো আছে। তাহলে দেখেন এখানে ইট, এখানে দেখেন এই ইটের ব্যবহার এখন দেখবো। ঠিক আছে, তাহলে ইট ক্যান অ্যাক্ট অ্যাজ আ প্রোনাউন ফর আ নাউন অর ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইম্পার্সোনাল ভার্ব। তাহলে ইম্পার্সোনাল ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসে? একটা ইট বসে। আর আমরা জানি ইট একটা প্রোনাউন হিসেবে কাজ করে, তার নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। As the subject of an impersonal verb, the pronoun is not actually used in place of a noun, but is part of a idiomatic expression. দেখেন এটা আপনার দেখেন এটা হচ্ছে নাউন, অর্থাৎ নাউনের পজিশনে কি বসে? সাধারণত আমরা কিন্তু ইটটা কিন্তু মানে কি প্রনাউন আকারে কিন্তু ইটটা সাধারণত বসায় না, এভাবে বলতেছে। কিন্তু দরকার নেই, আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে ইট আমরা ইম্পার্সোনাল সাবজেক্ট হিসেবে বসাবো। দেখেন ইট রেইনস কোয়াইট, তাহলে এই যে ইট রেইনস কোয়াইট অফেন হিয়ার ইন দ্য সামার, তাহলে হচ্ছে গ্রীষ্মকালে এখানে খুব কমই কি হয়, মানে প্রায় কি হয় এখানে গ্রীষ্মকালে প্রায় এখানে বৃষ্টি হয়। তাহলে দেখেন এখানে এই যে রেইনস, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে রেইনস কিন্তু এখানে কিন্তু আপনার কিন্তু কি না নাউন আকারে না, এখানে কিন্তু ভার্ব আকারে বসছে। তাহলে দেখেন তো ইটের পরবর্তী ভার্ব সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে এখানে রেইনস মানে হচ্ছে বৃষ্টি পড়া, তাহলে সেজন্য এটা কিন্তু ভার্ব আকারে বসছে। এখানে রেইন কিন্তু আপনার নাউন আকারে না, এটা মাথা রাখেন কিন্তু। এটা কিন্তু ইট রেইনস, এই রেইনসটা হচ্ছে ভার্ব আকারে বসছে। তাহলে ইট এর পরবর্তী ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমি বলছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্ব সবসময় এস বাই এর যোগ করতে হয়। তাহলে এস বাই যোগ করছি। ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট হি ইজ ডেড, তাহলে দ্যাট, তাহলে দেখেন ইট ইজ, তাহলে ইট এর পরবর্তী ভার্ব সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট, মানে এটা বিশ্বাস করা কঠিন যে তিনি মারা গিয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা ইটের ব্যবহারটা বললাম। এখন এই যে ইটের ব্যবহার বললাম, এর মধ্যে কোনো সমস্যা বা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা বা বুঝছেন কিনা সেটা আমাকে একটু করে বলেন। ইম্পার্সোনাল ইটের ব্যবহারটা বুঝতে পারছেন কিনা আমাকে এই জিনিসটা একটু করে বলবেন। তাহলে আমি ইন্ট্রোডাক্টরি দেয়ারে যাব। হ্যালো, ভাইয়া বুঝেছি। আচ্ছা, না বুঝলে আমি যখন জিজ্ঞেস করবো তখন আমাকে সাথে সাথে বলবেন, যদি কেউ যদি না বুঝে থাকেন। ঠিক আছে, তাহলে এখন আমরা সেই ইন্ট্রোডাক্টরি আমরা দেয়ারে পড়বো এখন। ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটাও কিন্তু তাহলে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার ছিল কি বাক্যের শুরুতে, অর্থাৎ সাবজেক্ট আকারে ইট বসাইছিলাম। তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে কি? ইন্ট্রোডাক্টরি দেয়ার হবে কি বাক্যের শুরুতে আমরা দেয়ার বসাবো। তাহলে এখানে আমরা একটা দুইটা পয়েন্ট লিখবো। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে স্থান প্রকাশক বাক্যে
কি বসে, দেয়ার বসে, মানে সাবজেক্ট হিসেবে দেয়ার বসে। অর্থাৎ যেখানে স্থান প্রকাশ করবে, স্থান প্রকাশক বাক্যে সাবজেক্ট হিসেবে কি বসবে, দেয়ার বসবে। তাহলে আমরা যদি এখানে উদাহরণ দেখি, যেমন আমরা ছোটবেলায় পড়ছিলাম না, আমরা ছোটবেলায় কমন রুম লিখতে যাই বা আপনার লাইব্রেরি রুম লিখতে যাই বা আমাদের ক্লাসরুম লিখতে যাই, সেখানে আমরা কিছু জিনিস লিখছিলাম। আমরা লিখছিলাম যে এরকম একটা জিনিস লিখছিলাম, কমন রুম হোক বা লাইব্রেরি রুম হোক, সেখানে লিখছিলাম দেয়ার আর মেনি আলমিরাস। ঠিক আছে, তাহলে দেয়ার আর মেনি আলমিরাস। তাহলে এই যে দেয়ার, এই দেয়ার বলতে আসলে কাকে বোঝাইছে? এখানে এই দেয়ার বলতে আসলে আমরা কমন রুম বা ক্লাসরুম বা আপনার কি লাইব্রেরি রুম যাই বোঝাই, সে স্থানকে বোঝাইছে। তাহলে দেয়ার আর মেনি আলমিরাস মানে হচ্ছে এখানে কি আছে, এখানে অনেকগুলো আলমিরা আছে। তাহলে এই যে দেয়ার, দেয়ার এখানে কাকে বোঝাচ্ছে? দেয়ার এখানে বোঝাইছে হচ্ছে আপনার যে স্থানকে আপনি ইন্ডিকেট করতেছেন সেই স্থানকে বোঝাচ্ছেন। তাহলে দেখেন স্থান প্রকাশক বাক্যে কি বসে, দেয়ার বসে। ঠিক আছে, এখন আমরা একটা গ্রামাটিক্যাল, রাইট ফর্ম অফ ভার্বস একটা গ্রামাটিক্যালে যাব। তাহলে এতটুকু শেষ। আমরা এবার নোট দিয়ে লিখবো, নোট। নোট দিয়ে এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বস একটা রুলস লিখবো। আসলে দেয়ার এর পরবর্তী ভার্ব কি হবে তা নির্ভর করবে দেয়ার এর পরবর্তী নাউন বা প্রনাউন এর উপর। তাহলে এখন আমরা যদি লাইনটা যদি দেখি, তাহলে দেখেন দেয়ার এর পরবর্তী ভার্ব কি হবে তার নির্ভর করবে হচ্ছে কার উপর, দেয়ার এর পরবর্তী নাউন বা প্রনাউনের উপর। তাহলে এখন আমরা যদি বলি দেয়ার এর পরে যে ভার্বটা নির্ধারণ, এটা রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস। তাহলে দেয়ার এর পরবর্তী ভার্ব কি হবে সেটা নির্ভর করবে কার উপর, সেটা নির্ভর করবে হচ্ছে দেয়ার এর পরবর্তী যে নাউন বা প্রনাউন থাকবে সেটার উপর। এখন আমরা যদি উদাহরণ লিখি, তাহলে উদাহরণটা যদি দেখেন, দেয়ার ইজ অবলিক আর এ হসপিটাল, হসপিটাল এট ধরেন ধানমন্ডি, ধানমন্ডি। আবার যদি বলি দেয়ার ইজ অবলিক আর টু হসপিটালস এট ধানমন্ডি। আমরা দুইভাবে দুইটা সেন্টেন্স লিখলাম। তাহলে দেখেন এখানে বলছি দেয়ার এর পরবর্তী ভার্বটা কি হবে তা নির্ভর করবে দেয়ার এর পরবর্তী নাউন বা প্রনাউনের উপর। এখন দেয়ার এর উপর যদি আপনার যদি ভার্ব নির্ধারণ হতো, যদি দেয়ার এর উপরে যদি ভার্ব নির্ধারণ হতো, তাহলে আমরা হয় দুই জায়গায় হয় ইজ বসাইতাম, না হয় দুই জায়গায় আর বসাই দিতাম, যে কোনো একটা মানে যে কোনো একটা বসিয়ে দিতাম, আমার টেনশন নাই, কারণ দেয়ার তো দুই জায়গায় সেম। কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়মে বলছে কি দেয়ার এর পরবর্তী ভার্ব কি হবে তা নির্ভর করবে দেয়ার এর পরবর্তী নাউন বা প্রনাউনের উপর। তাহলে দেখেন তো এই যে দেয়ার এর পরবর্তী ভার্ব কি হবে সেটা নির্ভর করবে, অর্থাৎ এই ভার্বটা কি বসাবো, ইজ বসাবো না আর বসাবো, সেটা নির্ভর করবে হচ্ছে আমার দেয়ার এর পরবর্তী নাউন বা প্রনাউনের উপর। তাহলে দেয়ার এর পরবর্তী নাউন প্রনাউন আছে কি, এই যে এখানে এ হসপিটাল আছে আর একটা হচ্ছে টু হসপিটালস আছে। তাহলে দেখেন তো এ হসপিটাল সিঙ্গুলার না প্লুরাল ফর্ম? তাহলে এ হসপিটাল মানে একটা হাসপাতাল মানে সিঙ্গুলার, তাহলে যেহেতু এটা সিঙ্গুলার সেখানে বসবে ইজ। আবার যেহেতু বলছে দেয়ার ইজ অবলিক আর টু হসপিটালস, যেহেতু এখানে টু হসপিটালস প্লুরাল ফর্ম আছে, তার মানে আমার এখানে বসবে আর। তাহলে এখানে দেখেন দেয়ার কিন্তু কোনো ভার্ব নির্ণয়ে কিন্তু কোনো ধরনের কিন্তু ভূমিকা রাখে না। এখানে দেয়ার কিন্তু ভার্ব নির্ণয় করে না, দেয়ারের পরবর্তী নাউন বা প্রনাউনটাই শুধুমাত্র ভার্ব নির্ণয়ে ভূমিকা রাখে। ঠিক আছে, তাহলে এখানে দেয়ার কি, তাহলে এখানে দেয়ার হচ্ছে একটা সাবজেক্ট হিসেবে বসে, কিন্তু আসলে কিন্তু রিয়েল কোনো সাবজেক্ট না, জাস্ট এখানে সাবজেক্ট পজিশনে তাকে বসানো হয়েছে, কিন্তু সে কিন্তু ভার্ব নিয়ে কোনো কিন্তু নির্ধারণ করে না। আমরা জানি সাবজেক্টে সাধারণত একটা অ্যাক্টিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্টে ভার্ব নির্ধারণ করে, কিন্তু এই দেয়ার এখানে কিন্তু কোনো ধরনের সাবজেক্ট নির্ণয়ে কিন্তু কোনো ভূমিকা কিন্তু রাখে না। যা রাখে সেটা হচ্ছে এই হসপিটাল, একটা হসপিটাল বা দুইটা হসপিটাল বা তিনটা হসপিটাল যা থাকুক, তার মানে পরবর্তী নাউন বা প্রনাউনটাই শুধুমাত্র ভার্ব নির্ণয়ে ভূমিকা রাখে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাও তো একটা সাবজেক্ট। তাহলে সেই জন্য এই ইন্ট্রোডাক্টরি দেয়ারকে বলা হয় সিউডো সাবজেক্ট, সিউডো সাবজেক্ট। তার মানে হচ্ছে কি সিউডো মানে হচ্ছে ছদ্মবেশী সাবজেক্ট। এটা আসলে সাবজেক্ট না, কিন্তু সাবজেক্ট পজিশনে বসে সে সাবজেক্টের মতো দেখাচ্ছে, কিন্তু সে কিন্তু আসলে রিয়েল কোনো সাবজেক্ট না। রিয়েল সাবজেক্ট হচ্ছে এখানে দেয়ারের বাক্যে রিয়েল সাবজেক্ট হচ্ছে পরবর্তী নাউন প্রনাউনটা, বুঝতে পারছেন? সেই জন্য এই দেয়ারকে বলা হয় সিউডো সাবজেক্ট। তাহলে আপনারা রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য এই জিনিসটা একটু মাথায় রাখবেন। রাইট ফর্ম অফ ভার্বস করানোর সময় আমি এই রুলসটা আবার করাবো।
ঠিক আছে, তাহলে দেয়ার এর পরবর্তী ভার্ব কি হবে তা নির্ভর করবে কার উপর? দেয়ার এর পরবর্তী নাউন ভার্ব প্রনাউনের উপর। সেম এখানে এই সেন্টেন্সের দিকে আমরা যেটা করছিলাম, এখানে আর কেন বসাইছিলাম, ইজ কেন বসাই নাই, এটা আমরা কিন্তু কখনো কিন্তু ছোটবেলায় চিন্তা করিনি যে দেয়ার আর কেন বলি সব সময়, কেন দেয়ার ইজ বলি নাই এখানে। তাহলে দেয়ার আর মেনি আলমিরাস, দেখেন তো মেনি আলমিরাস প্লুরাল কিনা, যেহেতু মেনি আলমিরাস প্লুরাল, নাউন প্লুরাল, অর্থাৎ নাউনটা প্লুরাল, সেজন্য ভার্ব প্লুরাল হয়েছে, এখানে কখনো ইজ বসানো যাবে না। এই জিনিসগুলো আমরা কখনোই চিন্তা করি না যে দেয়ারের পরে কেন আমরা ইজ বসাই না, এখানে প্লুরাল থাকলে এখানে কেন ইজ বসাই নাই, কেন মাঝে মধ্যে এখানে ইজ বসে, কেন মাঝে মধ্যে এখানে আর বসে, কেন এখানে ওয়াজ বসে, কেন এখানে ওয়ার বসাই, এটা কিন্তু আমরা কখনোই চিন্তা করি না। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু আপনাদের সবকিছু বলা আছে, আর গ্রামাটিক্যালি কিন্তু চিন্তা করলে আপনি কিন্তু জিনিসগুলো কিন্তু খুব দ্রুত বুঝতে পারবেন। ক্লিয়ার? তাহলে আমরা এখন ক্লিপসটা ফেলে যাই আমাদের নিয়ম অনুযায়ী। দেখেন ক্লিপসটা ফেলে দেয়ারের কি ব্যবহার বলছে। ইন সাম সেন্টেন্সেস, আমরা এখন এই প্যাটার্ন এই প্যারাটা পড়ব। ইন সাম সেন্টেন্সেস দ্য ট্রু সাবজেক্ট ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য নরমাল সাবজেক্ট পজিশন। তাহলে দেখেন কিছু কিছু সেন্টেন্সের মধ্যে ট্রু সাবজেক্ট অর্থাৎ সত্যিকারের সাবজেক্টটা কি করে না, ডাজ নট অ্যাপিয়ার ইন নরমাল সাবজেক্ট পজিশন, নরমাল সাবজেক্ট পজিশনে কিন্তু থাকে না। দেয়ার ক্যান বি অ্যাক্ট অ্যাজ আ সিউডো সাবজেক্ট, এই যে ছদ্মবেশী সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় দেয়ারকে, and is treated like a subject when changing what order to a question. However, the true subject appears after the verb and the number of the true subject controls the verb. বুঝতে পারছেন? তাহলে এখানে কি বলছে, the true subject appears after the verb। তাহলে আমরা এই যে এখানে আমরা যদি এখন যদি এখানে দেখি, তাহলে দেখেন তো এই ট্রু সাবজেক্টটা কিন্তু ভার্বের পর পরে আছে। ঠিক আছে, অর্থাৎ এখানে দুটো জিনিস, একটা হচ্ছে সিউডো সাবজেক্ট আর একটা হচ্ছে ট্রু সাবজেক্ট। ট্রু সাবজেক্টটা কোথায় বসে বলছে, ভার্বের পর পরেই বসে। ঠিক আছে, তারপরে খেয়াল করেন and the number of the true subject controls the verb। তাহলে এবং ট্রু সাবজেক্টটাই কি করে ভার্ব নির্ধারণ করে। তাহলে আমরা এই যে এখানে তিনটা সেন্টেন্সে দেখলাম এই যে ট্রু সাবজেক্টটা কিন্তু ভার্বগুলোকে কিন্তু নির্ধারণ করতেছে, এই দেয়ার কিন্তু নির্ধারণ করে না। বুঝতে পারছেন? তাহলে আবার দেখি আমরা আবার যাই আমাদের পরের কি বলা আছে। এবার দেখেন সেন্টেন্সের এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। দেয়ার ওয়াজ আ ফায়ার, তাহলে দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্যাট বিল্ডিং লাস্ট মান্থ। তাহলে এ ফায়ার হচ্ছে সিঙ্গুলার, সেখানে আমরা ওয়াজ বসাইছি ওয়্যার না বসিয়ে। আবার দেখেন এটাকে আমরা কোয়েশ্চেন যদি করি, কোয়েশ্চেন গুলো সেম জিনিস, কোয়েশ্চেন গুলো আমরা জানি, আমরা কোয়েশ্চেন প্যাটার্ন যখন শিখবো তখন আমরা দেখবো যে ভার্বটা অর্থাৎ টু বি ভার্ব থাকলে টু বি ভার্বটা বাক্যের শুরুতে চলে আসে। এখানে ওয়াজ কেন বসছে, এই যে ফায়ার সাবজেক্ট হিসেবে আছে বিদায়। তারপর দেখেন দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস, তাহলে এই যে মেনি স্টুডেন্টস আছে, তাহলে স্টুডেন্টস হচ্ছে কি প্লুরাল আছে, তাহলে যেহেতু সাবজেক্ট প্লুরাল আছে, ট্রু সাবজেক্টটা প্লুরাল আছে, সেজন্য আমরা এখানে ওয়ার বসাইছি ওয়াস না বসিয়ে। তার মানে এখানে দেখছেন এখানে দেয়ারের কিন্তু কোনো ধরনের কিন্তু ভূমিকা কিন্তু নেই। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় সিউডো সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই। এই রুলসটা মাথায় রাখবেন, দেয়ারের ব্যবহারটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের রাইট ফর্ম অফ ওয়ার্ডস কিন্তু একটা রুলস কিন্তু শেখা হয়ে যাবে। বুঝে গেছে? আর আমি গ্রামার পড়ানোর সময় আমি বলে দিব যে কোনটা কোন গ্রামারে কোন জায়গায় কোন সময় কোন জায়গায় লাগবে। যেমন এখানে আমরা ইটের ব্যবহার আর দেয়ারের ব্যবহার আমরা রাইট ফর্ম অফ ওয়ার্ডস এ দেখবো, সেটা আমি বলে দিছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি গেল, সাবজেক্ট পজিশন এখন গেল, এখন হচ্ছে ভার্বের কাজে যাব। ঠিক আছে, ভার্বটা কাজে যাব, ভার্বটা আমি ছোট করে বোঝাই, ডিটেইলস আমরা পরে শিখবো। আচ্ছা, দেয়ারে তো কোনো সমস্যা নেই আপনাদের, জাস্ট আপনারা একটু লিখে লিখে বলেন যে আপনারা সমস্যা আছে কিনা, বা কারো যদি সমস্যা থাকে শুধু তিনিই বলেন, বাকিরা না বললেও বুঝে নিব বুঝে গেছেন। এখানে কারো কোনো একজনের সাউন্ড কি আছে, সাউন্ড আপনার চালু আছে, মানে হ্যাঁ রাজীব সাহা আপনারটা আনমিউট করেন। আচ্ছা, তার মানে কারো যেহেতু সমস্যা নেই, সো কেউ যদি বলেন নাই তার মানে সবাই বুঝে গেছেন। ভালো, একবারে বুঝে গেলে ভালো। এবার আসে আমরা ভার্বের কাজের ক্ষেত্রে। ভার্বের কাজের ক্ষেত্রে আমরা একটু পরে যাব, জাস্ট আমরা একটু ছোট করে বলে রাখি, সেটা হচ্ছে এখানে দুটো জিনিস পাবেন আপনারা। ক্লিপস্টফেল বেস যদি যেতে যাই তাহলে আপনারা কিন্তু ভার্বে কিন্তু দুইটা লাইন শুধু, আর কিছুই না। ঠিক আছে, আমরা শুরুতেই বলছিলাম ভার্ব হচ্ছে কি, ভার্ব হচ্ছে একটা বাক্যের হৃৎপিণ্ড স্বরূপ, মানে হচ্ছে হার্ট স্বরূপ, কারণ একটা ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স হতে পারবে না, সেটা আমরা শুরুতে দেখছি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন যদি দেখি এই যে ভার্বের কাজ, তাহলে আমরা এখানে দুটো লাইন পাবো। একটা হচ্ছে ভার্ব পজিশন, অর্থাৎ ভার্ব পজিশনে ভার্ব কোথায় বসে, ভার্ব বসে হচ্ছে সাবজেক্টের পরপর, সাধারণত অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরপর বসে ভার্ব। তাহলে ভার্ব হিসেবে আমরা কি পাবো, ভার্ব হিসেবে আমরা সিঙ্গেল একটা কি পাবো, সিঙ্গেল একটা ওয়ার্ড পাবো, অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ডকে আমরা ভার্ব হিসেবে বসাতে পারি, অথবা
আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ বসাতে পারি। অর্থাৎ ক্লিপস টেবিলে শুধুমাত্র এই দুইটা জিনিস বলা আছে। অর্থাৎ ভার্ব হিসেবে আমরা বসাবো, একটা সিঙ্গেল ওয়ার্ড বসাতে পারি অথবা ভার্ব ফ্রেজ বসাতে পারি। এখন সে কোনটাকে কি বলছে জাস্ট আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন ধরেন আই ভিজিট দিস প্লেস, আই ভিজিট দিস প্লেস ধরেন এভরিডে, এভরিডে। তাহলে প্রতিদিন আমি কি করে এই স্থানটা আমি ভিজিট করি। তাহলে এখানে ভিজিট শব্দটা হচ্ছে সিঙ্গেল একটা ওয়ার্ড, তার মানে এটা হচ্ছে ভার্ব। আমরা জানি সাবজেক্ট পজিশনে সাবজেক্টের পরে যা থাকে তাই হচ্ছে ভার্ব। তাহলে এই সাবজেক্ট আই কাজ করছে ভার্বের, তাহলে হচ্ছে ভিজিটেড, তাহলে হচ্ছে ভার্ব হচ্ছে কি ভিজিট। তাহলে সিঙ্গেল ওয়ার্ড ভার্ব হিসেবে বসতে পারে, আবার ভার্ব ফ্রেজও বসতে পারে। এখন ভার্ব ফ্রেজ কি সেটা যদি বলি, তাহলে একটু করে যদি বলি ভার্ব ফ্রেজ কি, জাস্ট ভার্ব ফ্রেজ মানে হচ্ছে এটা একটু মাথায় রাখবেন। ভার্ব ফ্রেজ মানে হচ্ছে অক্সিলিয়ারি প্লাস মেইন ভার্ব। তার মানে হচ্ছে কি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব মিলে হচ্ছে ভার্ব ফ্রেজ। ঠিক আছে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব মিলে হচ্ছে ভার্ব ফ্রেজ। যেমন ধরেন আই হ্যাভ ডান দিস ওয়ার্ক লিখলাম, তাহলে এই যে হ্যাভ ডান, এই হ্যাভ ডান শব্দটা হচ্ছে ভার্ব ফ্রেজ। তাহলে সিঙ্গেল ওয়ার্ড ও ভার্ব হিসেবে বসতে পারে, আবার কি ভার্ব ফ্রেজ আপনার কি হিসেবে বসতে পারে, ভার্ব হিসেবে বসতে পারে। তাহলে অক্সিলারি প্লাস মেইন ভার্ব মিলে হচ্ছে ভার্ব ফ্রেজ। জাস্ট এই দুইটা লাইনে কিন্তু বলা আছে আপনার ক্লিপস টফেলে। তাহলে আমরা যদি ক্লিপস টফেলে যাই, দেখেন দেখেন ভার্বের ক্ষেত্রে বলা আছে the verb follows the subject in a declarative sentence, মানে হচ্ছে assertive sentence। declarative sentence মানে হচ্ছে assertive sentence। it generally shows the action of the sentence, every sentence must have a verb, the verb may be a single word। তাহলে একটা ভার্ব কি হিসেবে বসতে পারে, সিঙ্গেল ওয়ার্ড হিসেবে বসতে পারে। যেমন ধরেন জন ড্রাইভস টু ফাস্ট, তারপরে হচ্ছে কি দে হেট স্পিনাক। তাহলে ঠিক আছে, তাহলে এখানে হেট এবং হচ্ছে ড্রাইভস দুটো হচ্ছে সিঙ্গেল ভার্ব, অর্থাৎ ভার্ব সিঙ্গেল ওয়ার্ড হিসেবে বসতে পারে। আবার বলছে the verb may be a verb phrase, a verb phrase consists of one or more auxiliaries and one main verb। তাহলে যেটা বলছিলাম auxiliary verb এবং হচ্ছে কি main verb মিলেই হচ্ছে একটা verb phrase তৈরি হয়। the auxiliaries always precede the main verb, এটা আমরা সবাই জানি। জন is going to Miami tomorrow, তাহলে এই যে is going হচ্ছে এখানে verb phrase। জন has been reading that book, তাহলে এখানে has been reading টা হচ্ছে verb phrase। ঠিক আছে, এখানে আর খুব একটা কিন্তু জটিল কিছু নাই। যেমন এক্সাম্পল আছে she will go to Boston next week, Jane is very tall, she must have gone to the bank। তাহলে এখানে must have gone হচ্ছে কি verb phrase, আর কিছু নেই, এখানে জাস্ট উদাহরণ দেওয়া আছে। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে শুধুমাত্র ভার্বের কাজ দেওয়া আছে ক্লিপস টোফেলের ভিত্তিতে। বুঝতে পারছেন? আমরা ডিটেইলসে একটু পরে যাব, ভার্বটা আমরা একটু পরে আমরা বাকি পার্টগুলো একটু দেখে আসি, তারপর আমরা ভার্বের ডিটেইলসে যাব। ঠিক আছে, তাহলে এখানে ভার্ব ফ্রেজ ভার্ব হিসেবে বসতে পারে কি সিঙ্গেল ওয়ার্ড বসতে পারে অথবা ভার্ব ফ্রেজ বসতে পারে। আমরা ক্লিপস টোফেলে যেহেতু যাচ্ছি, সো আমরা ক্লিপস টোফেলে যতটুকু আছে ততটুকু বুঝলাম, ভার্বটা আমরা ডিটেইলসে বুঝাবো একটু পরে। এবার আসি আমাদের মেইন মানে মূল যেটা, সেটা হচ্ছে মূল মানে হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ক্ষেত্রে। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ক্ষেত্রে প্রথম হচ্ছে অবজেক্টটা যদি বলি, অবজেক্ট কি, অবজেক্টকে আমরা ক্লিপস টোফেলের ক্ষেত্রে বলে রাখি। ক্লিপস টোফেলে আমি শুরুতে বলছি ক্লিপস টোফেলে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে কোনো ধরনের কিন্তু ডিফারেন্স তারা করে নাই, ক্লিপস টোফেলে করে নাই। কারণ তারা কিন্তু অবজেক্ট পজিশন অবজেক্টটাকে তারা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিচ্ছে। তারা কি করছে, সব জায়গায় কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে কাউন্ট করছে। ঠিক আছে, তারা যেটা করছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে তারা সবকিছু দেখাচ্ছে। আমি ডিটেলস না, আমি পার্থক্যটা পরে যাব। জাস্ট আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যাহাই অবজেক্ট তাহাই কমপ্লিমেন্ট আমরা আপাতত ক্লিপস টোফেলের ভিত্তিতে আমরা করিনি। ঠিক আছে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আচ্ছা না, এখানে আপনারা অনেকে আছে আবার বুঝবে না, মানে সিম্পল জিনিসটা অনেকে আবার মানে গুলিয়ে ফেলবে। ঠিক আছে, সেটা আমরা ডিরেক্ট করার আমরা মানে পার্থক্যটা সব একবারে করিয়ে দিই, নাহলে আবার দুটা বললে আবার অনেক সময় দেখা যাবে আপনারা মানে কনফিউজ হয়ে যাবেন। তাহলে অবজেক্ট কি জিনিস, আমরা যেটা জানি সাধারণত হচ্ছে নরমালি 9-10 পর্যন্ত, অর্থাৎ 9-10 ইন্টার পর্যন্ত আমরা কখনোই কিন্তু কমপ্লিমেন্টটা কিন্তু আমরা কিন্তু ইউজ করি না, আমরা সব জায়গায় কিন্তু অবজেক্ট ইউজ করি। ঠিক আছে, কিন্তু হায়ার লেভেলে গেলে এই অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে কিন্তু ডিফারেন্স হয়ে যায়। তাহলে দেখেন কিন্তু দুটো একই, কিন্তু পার্থক্যটা কোন জায়গায় সেটা আমরা দেখবো। অবজেক্ট কোনটাকে বলবো, সরাসরি অবজেক্ট কোনটাকে বলবো, সরাসরি অবজেক্ট বলবো হচ্ছে ভার্বকে হোয়াট এবং হুম,
হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে আমরা যদি বলি অবজেক্ট কাকে বলে, তাহলে অবজেক্ট বলবো কাকে? অবজেক্ট বলবো হচ্ছে ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটাকে বলবো অবজেক্ট। যদি উত্তর পাওয়া না যায় তাহলে সেটাকে অবজেক্ট বলবো না। যদি অবজেক্ট ভার্বকে প্রশ্ন করলে কি দ্বারা প্রশ্ন করব, হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাকে বলবো অবজেক্ট। দেখেন আমরা শুরুতে একটা উদাহরণ বলছিলাম, আই এইট আ পিৎজা বলছিলাম না? তাহলে দেখেন তো আমরা এখানে বলছিলাম এটা হচ্ছে সাবজেক্ট, এটা আমরা জানি যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে প্রেডিকেট। তাহলে এটা পুরোটা প্রেডিকেট ছিল, এইট থেকে শুরু করে পিৎজা। আর আমরা তো এটা একটু করে শিখছি, এটা হচ্ছে ভার্ব হিসেবে বসাই। তাহলে এ পিৎজা এটা কি? এই যে এ পিৎজাটা বললাম, এ পিৎজা বা এ বার্গার যাই বসান আপনি, বা রাইস বসান, যাহাই বসান সমস্যা নেই। তাহলে এটা কি? এটাকে আমরা দেখুন তখন হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করতে পারি কিনা। আর আমরা জানি হোয়াট বসা হচ্ছে ব্যক্তি অর্থাৎ বস্তুর ক্ষেত্রে হোয়াট দিয়ে করি, আর হুম হচ্ছে কোনো ব্যক্তিকে যদি ইন্ডিকেট করতে চাই বা কোনো ব্যক্তিকে বুঝতে আমরা হুম দিয়ে প্রশ্ন। এটা মানে কি? এটা মানে হচ্ছে কাকে। তাহলে আই এইট আ পিৎজা, তাহলে দেখেন আমরা যদি হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি, ভার্বকে যদি হোয়াট দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে আমরা কি করব? হোয়াট ডিড আই ইট প্রশ্ন করলাম। তাহলে হোয়াট ডিড আই ইট, তাহলে আমি কি খেয়েছিলাম। তাহলে আমরা উত্তর পাচ্ছি কিনা? পিৎজা বা বার্গার বা রাইস যাই লিখেন, তাহলে আমরা যদি উত্তর পাই হোয়াট দিয়ে প্রশ্ন করলে, হুম দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটার নাম হচ্ছে কি বলছিলাম? অবজেক্ট। তাহলে আমরা এটাকে বলবো অবজেক্ট। তাহলে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাকে বলবো অবজেক্ট। বুঝতে পারছেন? তাহলে আই এট আ পিৎজা, এটা হচ্ছে কি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করছি, উত্তর পাইছি। এখন আমি যদি বলি আই স এ ড্যান্সিং গার্ল, তাহলে এখন আমরা যদি বলি এই যে এ ড্যান্সিং গার্ল, আমরা তো এটা জানি এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা একটু করে দেখেছি। তাহলে এ ড্যান্সিং গার্ল এটা কি? দেখেন তো আই স এ ড্যান্সিং গার্ল, তাহলে আমরা যখন যদি বলি হুম দিয়ে প্রশ্ন করি, হুম ডিড আই সি, আমি কাকে দেখেছিলাম। তাহলে আমি কাকে দেখেছিলাম উত্তর পাচ্ছি কিনা? একটা মানে নৃত্যরত একটা বালিকাকে দেখেছিলাম। তাহলে এই যে এ ড্যান্সিং গার্ল আমরা পাচ্ছি কিনা উত্তর। তাহলে হুম দিয়ে প্রশ্ন করলে কাকে দেখেছিলাম? একটি এ ডান্সিং গার্লকে দেখেছিলাম, তাহলে উত্তর পাচ্ছি। তাহলে যেহেতু উত্তর পাচ্ছি তাহলে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছেন? যদি উত্তর না পাই সেটা তখন আমরা অবজেক্ট বলবো না। তাহলে আমরা এখন পাচ্ছি কি? আমরা এখানে এ পিৎজা পাচ্ছি অবজেক্ট, এ ড্যান্সিং গার্ল পাচ্ছি অবজেক্ট। এবার আপনার দুনিয়াতে যত ধরনের বাক্য থাকবে থাকুক, আপনি ভার্বকে যদি প্রশ্ন করলে অবজেক্ট বের করতে যান, তাহলে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করবেন, যদি উত্তর পান সেটাই হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে এখানে এ পিৎজা এ ড্যান্সিং গার্ল দুটোই হচ্ছে অবজেক্ট। এখন আমরা যদি সেন্টেন্সটা এভাবে লিখতাম, ধরেন হি ইজ স্মাইলিং, হি ইজ স্মাইলিং সে হাসছে, ঠিক আছে। অথবা যদি লিখি হি ইজ রানিং, ঠিক আছে। তাহলে দেখেন তো হি ইজ স্মাইলিং হি ইজ রানিং, এখানে কিন্তু আমি কিন্তু কোনো ধরনের কিন্তু অংশ নাই। সো আমরা এখানে কি, এখানে আমরা কিন্তু হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তরই পাবো না। সো এখানে কিন্তু এগুলা কিন্তু কি না, এগুলা কিন্তু আপনার না, এটা অন্যদিকে চলে গেছি, এটা এদিকে হয়, মানে এখানে যেহেতু অবজেক্ট নাই, সো এখানে আপনার ভার্ব এখানে আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, যদি কোনো ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেই ভার্ব গুলোকে কি বলা হবে? এটা যে ভার্বের আমরা ডিটেলসে যখন যাবো তখন পড়বো। জাস্ট এটা জেনে রাখেন, কোনো ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেই ভার্ব গুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্বের পরে অবজেক্ট থাকবে সেগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্ব গুলোর পরে অবজেক্ট থাকবে না সেগুলো বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে স্মাইলিং এবং রানিং হবে ইনট্রানজিটিভ ভার্ব, এটা আমরা ওখানে গেলেও পড়বো ডিটেলসে। সো এখানে একটু জেনে রাখেন। তাহলে যে ভার্বের পর অবজেক্ট থাকবে সেটার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যেটার পর অবজেক্ট থাকবে না সেটার নাম হচ্ছে কি? ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? তাহলে আবার আমরা আসি আরেকটা জায়গায়। তাহলে এই যে অবজেক্ট, অবজেক্ট জিনিসটা বোঝা গেছে না? অবজেক্ট হচ্ছে কি? অবজেক্ট হচ্ছে ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। জাস্ট এই জিনিসটা একটু মাথা রাখেন। এবার আসে অবজেক্টের প্রকারভেদ। অবজেক্ট সাধারণত দুই প্রকার। অবজেক্ট কয় প্রকার? অবজেক্ট হচ্ছে দুই প্রকার। এক নাম্বার ডিরেক্ট অবজেক্ট, দুই নাম্বার ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে আমি আবার বলছি অবজেক্ট হচ্ছে, অবজেক্ট কাকে বলে? অবজেক্ট, অবজেক্ট বলা হয় কাকে? অবজেক্ট বলা হয় হচ্ছে যে
যদি কোনো ভার্বকে যদি কি দ্বারা হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটার নামে হচ্ছে কি, সেটার নামে হচ্ছে আপনার অবজেক্ট। হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটার নামে হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আবার আমরা দেখি তাহলে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট কি আর ইনডিরেক্ট কি? ডিরেক্ট হচ্ছে বস্তুবাচক, অর্থাৎ বস্তুবাচক অবজেক্টকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক, ব্যক্তিবাচক। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু এই বেসিক জিনিসগুলো কিন্তু মাথায় রাখেন, কারণ এই জিনিসগুলো কিন্তু আপনার কিসে, এই জিনিসগুলো কিন্তু আপনার আমরা যখন সামনে গ্রামার পড়তে যাবো কিছু গ্রামার কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগবে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। আবার ভয়েস করতে গেলেও সেখানেও লাগবে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক, ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক। জাস্ট এই জিনিসটা মাথায় রাখেন। কিন্তু এখানে দুটো গ্রামাটিক্যাল রুলস আছে, সেটা হচ্ছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট যেহেতু বস্তু এবং ব্যক্তি, তাহলে আমরা যখন ভয়েস পড়তে যাব তখন সেখানে আমরা একটা ডাবল অবজেক্ট নামে একটা অপশন পাবো। ডাবল অবজেক্ট নামে একটা ভয়েসের একটা গ্রামার অথবা একটা ভয়েস চেঞ্জ পাবো যেখানে ডাবল অবজেক্ট থাকবে। এখন ডাবল অবজেক্ট আপনি কিভাবে বুঝবেন? এই যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট যদি একই সাথে যদি বাক্যের মধ্যে বসে তখন আমরা কিভাবে করব? তাহলে জাস্ট আমরা এই জিনিসটা একটু দেখে আসি। তাহলে ডিরেক্ট এবং ইনডিরেক্ট যদি বাক্যের মধ্যে একসাথে যদি বসাতে যাই তাহলে আমরা কিভাবে বসাবো সেটা দেখে আসি। আমি একটা বাক্য লিখি, বাবা আমাকে একটি কলম দিয়েছেন। ঠিক আছে? আমরা বাবা আমাকে একটি কলম দিয়েছেন, তাহলে এখানে দুটো জিনিস আছে। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমার বাবা, বাবা হচ্ছে এখানে সাবজেক্ট। ভার্ব কি? ভার্ব হচ্ছে দেওয়া। ঠিক আছে? তাহলে এখানে আরো দুটো জিনিস, একটা হচ্ছে আমাকে আর হচ্ছে একটি কলম। তাহলে এই দুটো জিনিস কি? এখন এই দুটোর নাম কি? এই দুটোর নাম হচ্ছে, দেখেন তো আমরা যদি এখন হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করি, কি দিয়েছিল? তাহলে বাবা আমাকে কি দিয়েছিল? একটি কলম দিয়েছিল। তাহলে আমি এখানে কি পাচ্ছি? হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর পাচ্ছি হচ্ছে একটি কলম, তাহলে আমরা এখানে পাচ্ছি একটা অবজেক্ট। আবার যদি প্রশ্ন করি হুম দ্বারা, বাবা একটি কলম কাকে দিয়েছিল? তাহলে কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, তাহলে এখানেও একটা অবজেক্ট পাচ্ছি। তাহলে আমি হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করে যে জিনিসটা পাবো সেটা নাম হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে তার মানে দুটো অবজেক্ট পেলাম। এখন দেখেন দুটো অবজেক্টের মধ্যে একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। তাহলে কোনটার নাম কি ছিল? ব্যক্তিবাচক বস্তুবাচকটার নাম ছিল ডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচকটার নাম ছিল কি? ইনডিরেক্ট অবজেক্ট। এটা আমরা একটু আগে যেটা করলাম সেটাই। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। তাহলে এখন বাংলার ক্ষেত্রে তো আমরা কোনো ঝামেলা করে নাই, কিন্তু ইংলিশে যেহেতু বসাতে হবে, ইংলিশে বসাতে গেলে আমাদেরকে আবার দুটো জিনিস আসবে। এখন আমরা কি আমাকেটা আগে, অর্থাৎ আমাকে আগে লিখবো নাকি কলমটাকে আগে লিখবো, সেটা কিন্তু আমাদের মানে একটু ঝামেলা হয়ে যায়। তাহলে আমরা যদি সেন্টেন্সটাকে যদি ইংলিশে করি, অর্থাৎ মাই ফাদার ধরেন গেভ মি এ পেন, লিখলাম, আমি লিখে ফেলছি, আমার এত টেনশনের কিছু নেই। আমি মি এখানে লিখছি, অ্যাপেন এখানে লিখছি, সমস্যা নেই। তাহলে মাই ফাদার গেভ মি অ্যাপেন, তাহলে আমার বাবা, দাদা আমার বাবা আমাকে একটি কি দিয়েছিলেন? কলম দিয়েছেন। তাহলে মি এখানে অবজেক্ট আর এখানে কি অ্যাপেন এখানে অবজেক্ট, লিখলাম। আবার আমি যদি লিখতাম মাই ফাদার গেভ অ্যা পেন টু মি, বাক্যটা দেখতে কেমন কেমন লাগে কিন্তু এভাবেও লেখা যায়। তাহলে হচ্ছে মাই ফাদার গেভ আ পেন টু মি, তাহলে এভাবে লিখলো কিন্তু আমার বাক্যটা কিন্তু শুদ্ধ। তাহলে এখানেও ডাবল অবজেক্ট আসছে, কিন্তু কোনটা কি বলছে? কিন্তু এখানে একটা বাড়তি শব্দ বসাইছে, সেটা হচ্ছে কি? একটা প্রিপোজিশন বসাইছে বাড়তি। এই যে বাড়তি জিনিসটা বসালাম, তার মানে এখানে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট ব্যবহারের উপর ভিত্তি করে কিন্তু গ্রামাটিক্যাল একটা রুলস তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে কি? যদি যদি ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্টের আগে বসে, কথাটা বুঝেন, ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্টের আগে বসে সেখানে কোনো প্রিপোজিশন বসাতে হয় না, অর্থাৎ মাঝখানে কোনো প্রিপোজিশন বসাতে হয় না দুটো অবজেক্টের মাঝখানে। ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, প্রিপোজিশনের কোনো ঝামেলা, কিন্তু ইংলিশের ক্ষেত্রে ঝামেলা আছে। তাহলে মাই ফাদার গেভ মি আ পেন, তাহলে এখানে ইনডিরেক্ট অবজেক্ট আর এখানে ডিরেক্ট অবজেক্ট। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট যদি ডিরেক্ট অবজেক্টের আগে বসে তাহলে মাঝখানে কোনো প্রিপোজিশন বসানোর দরকার নেই। এটা কোথায় আসে? এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস আকারে তো আসবে এরকম না, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস না, এটা আসবে হচ্ছে আপনার কারেকশনের ক্ষেত্রে আসে। ঠিক আছে? কারেকশনের ক্ষেত্রে এই জিনিসগুলো দিয়ে দেয়। তাহলে মাই ফাদার গেভ মি আ পেন, তাহলে আবার বলছি ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্টের আগে বসলে, মানে ব্যক্তিবাচকটা বস্তুবাচকের আগে বসলে কোনো প্রিপোজিশন বসানোর দরকার নেই। কিন্তু যদি ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের আগে বসে, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট আগে ইনডিরেক্ট অবজেক্ট পরে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাঝখানে কি বসাতে হবে? টু অথবা ফর বসাতে হয় প্রিপোজিশন আকারে।
তাহলে মাই ফাদার গেভ আ পেন টু মি, তাহলে এই যে ডিরেক্ট অবজেক্ট আগে ইনডিরেক্ট অবজেক্ট পরে, সেটা মাঝখানে টু বসাইছে। এখন ফর কখন বসাবো? আমি যদি এভাবে লিখতাম মাই ফাদার ব্রট এ পেন ফর মি, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। তাহলে গেভ এর সাথে সাধারণত কাউকে কোনো কিছু দিতে গেলে টু বসাই, আর ব্রট ফর মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আসা, কিনে নিয়ে আসা, তাহলে হচ্ছে ব্রট ফর বসাইছি। তাহলে মাই ফাদার ব্রট মানে মাই ফাদার আমার বাবা একটি কলম কিনেছিল, কার জন্য? আমার জন্য, তাহলে এখানে ফর বসাইছি। বুঝতে পারছেন? তাহলে এখানেও সেম সেম রুল, সেটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের আগে বসছে। তাহলে অবজেক্ট থেকে সাধারণত কারেকশন আকারে এই একটা রুলস আসে, সেটা হচ্ছে এই টু এবং ফর এর ব্যবহারটা এখানে আসে। বুঝতে পারছেন? তাহলে অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে হচ্ছে অবজেক্ট কাকে বলে? হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। ক্লিপস্টপ হলে এটাকে বলা হচ্ছে অবজেক্ট না, ক্লিপস্টপ হলে এটাকে অবজেক্টটাকে কি হিসেবে বলা হয়েছে বলছিলাম? কমপ্লিমেন্ট হিসেবে। এখানে কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু এই সংজ্ঞাটা দেওয়া আছে ক্লিপস্টপ হলে, কিন্তু আমরা কি করব? আমরা অবজেক্ট হিসেবে কিন্তু শিখবো। ঠিক আছে? তাহলে আবার আমরা আরেকটা ডিটেলস পড়ছি, এটাও কিন্তু আছে, কিন্তু এটা ক্লিপস্টপের পরে কিছুটা পরে আছে। তাহলে অবজেক্ট হিসেবে কি আছে? দুটো জিনিস পাবো, ডাবল অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট পাবো। যদি ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্টের আগে বসে তাহলে সেখানে কোনো প্রিপোজিশন বসাতে পারবো না, আর যদি ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের আগে বসে সেখানে ফর অথবা টু বসাবো ভার্বের উপর ভিত্তি করে। ঠিক আছে? এই অবজেক্ট পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, আমরা আগে ক্লিপস্টপ ফেলে দেখি ক্লিপস্টপ ফেলে কি বলা আছে। এই যে দেখেন কমপ্লিমেন্ট, এখানে কিন্তু অবজেক্ট নাই। আমি আবার বলছি, এখানে কিন্তু ক্লিপস্টপ ফেলে কিন্তু অবজেক্ট বলে নাই, ক্লিপস্টপ ফেলে কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে বসে। A complement completes the verb. It is similar to the subject because it is usually a noun or noun phrase. However, it generally follows the verb when the sentence is in the active voice. তাহলে অ্যাক্টিভ ভয়েসে সাধারণত সেটা কি করে? সাধারণত ভার্বকে ফলো করে। নোট, এভরি সেন্টেন্স ডাজ নট রিকোয়ার আ কমপ্লিমেন্ট। তাহলে নোট হচ্ছে কি প্রত্যেক সেন্টেন্সে যে কমপ্লিমেন্ট থাকবে তার কোনো কিন্তু কি নেই, অর্থাৎ তার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ সবসময় যে মানে কমপ্লিমেন্ট থাকবে তা কিন্তু না। দ্য কমপ্লিমেন্ট ক্যানট বিগিন উইথ দ্য প্রিপোজিশন। কমপ্লিমেন্ট কখনোই প্রিপোজিশন দ্বারা শুরু হতে পারে না, এটা আসলে অবজেক্ট। আমরা যেটা এখানে কমপ্লিমেন্ট হিসেবে বলছে, আমরা যেটা অবজেক্ট হিসেবে বলছি সেটাই কিন্তু এখানে কমপ্লিমেন্ট হিসেবে দেখাইছে। তো আমরা কমপ্লিমেন্টটাকে অবজেক্ট হিসেবে আপাতত দেখবো। এ কমপ্লিমেন্ট আনসার দ্য কোয়েশ্চেন হোয়াট আর হুম। তাহলে এখানে ক্লিপস্টপে বলা আছে কি এখানে কোথাও কিন্তু অবজেক্ট বলা নাই। আমি আবার বলছি ক্লিপস্টপে কোথাও কিন্তু অবজেক্ট বলা নাই, কমপ্লিমেন্ট বলা আছে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে অবজেক্ট, এখানে আপনাকে বুঝতে হবে। এক্সাম্পল দেখেন, জন বট আ কেক ইয়েস্টারডে, জিল ওয়াজ ড্রাইভিং আ নিউ কার। তাহলে এই যে দেখেন জন বট আ কেক ইয়েস্টারডে, তাহলে এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করছে, হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি কি কিনেছিল? একটা কেক কিনেছিল। তাহলে একটা কেক পাচ্ছি উত্তর, সেজন্য এই কেক হচ্ছে অবজেক্ট। জিল ওয়াজ ড্রাইভিং আ নিউ কার, তাহলে জিল কি ড্রাইভ করছিল? একটা নিউ কার ড্রাইভ করছিল, তাহলে এই নিউ কার হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছেন? তাহলে এখানে কিন্তু আর খুব একটা কিন্তু বলা নাই বা কোনো কিছু কিন্তু বলা নাই। ঠিক আছে? কিন্তু এই যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট এগুলো আমরা পাবো আরো কয়েকটা ক্লাস পরে আছে, কিন্তু এটা আমরা আপাতত এখানে শিখে ফেললাম। ঠিক আছে? তাহলে অবজেক্ট সম্পর্কে খুব একটা ঝামেলা নেই, কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখেন। অবজেক্ট হচ্ছে কি? অবজেক্ট হচ্ছে আমরা যদি দেখি অবজেক্ট হচ্ছে কি অবজেক্ট হচ্ছে আমরা এখানে ক্লিপসে যেটা কমপ্লিমেন্ট বলছে সেটাকে আমরা অবজেক্ট হিসেবে দেখছি, আমরা অবজেক্ট হিসেবে কিন্তু শিখবেন। অর্থাৎ হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? কমপ্লিমেন্টটা একই, কিন্তু পার্থক্যটা এখন দেখবো। তাহলে কোনটা কমপ্লিমেন্ট কোনটা অবজেক্ট, এখানে কিন্তু দুটোকে কিন্তু অবজেক্ট ইন্ডিকেট করে এখানে কমপ্লিমেন্ট বলছি। আমরা এখন পার্থক্যটা দেখবো। এখন আসে আমরা কমপ্লিমেন্টটা একটু করে পড়ি, তাহলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে যেটা বাক্যকে কি করে, বাক্যকে কমপ্লিট করে তাকে বলা হয় কমপ্লিমেন্ট। ঠিক আছে? তাহলে বাক্যকে কমপ্লিট করার কাজটাকে করবে কমপ্লিমেন্ট করবে। তাহলে এবার আমরা আসি পার্থক্যটা আমরা একটু করে দেখবো। এখন কমপ্লিমেন্টকে ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমরা নাম থেকেই কিন্তু তার কাজগুলো কিন্তু বুঝতে পারি। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে যেটা সাবজেক্টকে কমপ্লিট করে, মানে সাবজেক্টকে কমপ্লিট করে তাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে যেটা অবজেক্টকে কমপ্লিট করে। তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের সাথে রিলেটেড, আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্টের সাথে রিলেটেড। ঠিক আছে? তাহলে আমরা এখন উদাহরণ যদি দেখি তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। এটা একটু উপরে লিখলে ভালো হতো। ওই লিখি। তাহলে দুই নম্বর হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট।
একটু একটু ধীরে সুস্থে জিনিসটা বুঝেন, কারণ এখানে কিন্তু কমপ্লিমেন্টের এবং অবজেক্টের প্রকারভেদটা কিন্তু আমি দেখিয়ে দিব, মানে প্রকারভেদ বলছি, ডিফারেন্সটা আসলে দেখিয়ে দিব। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের সাথে রিলেটেড, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্টের সাথে রিলেটেড। ঠিক আছে, এখন আমরা দুটো উদাহরণ দেখি। প্রথম উদাহরণ, আই এম এ স্টুডেন্ট। ঠিক আছে, তারপর দেখেন এডুকেশন ইজ এনলাইটেনমেন্ট, লিখলাম, দুটো জিনিস লিখলাম। অথবা আর একটা লিখি, নলেজ ইজ পাওয়ার। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমি আবার একটু করে বোঝাই, তারপর আমরা বাকিগুলোতে যাচ্ছি। আই এম এ স্টুডেন্ট, খেয়াল করেন তো, এখানে স্টুডেন্ট পাচ্ছি, এখানে এনলাইটেনমেন্ট পাচ্ছি, এখানে পাওয়ার পাচ্ছি ভার্বের পরের অংশে। তাহলে খেয়াল করেন, আই এম স্টুডেন্ট, তাহলে কে স্টুডেন্ট? আমি স্টুডেন্ট। তাহলে এখানে আই হচ্ছে কি? আমরা জানি আই হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে কমপ্লিট করছে। আমি যদি বলি আই এম কি? তাহলে আমি কি? আই এম যদি বলি তাহলে আমি কমপ্লিট হয় না, আমার সাবজেক্ট কিন্তু কমপ্লিট হচ্ছে না। আই এম যদি বলি, এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আই এম, তাহলে আমি কি? প্রশ্ন আসতে পারে না? তাহলে আমরা অবজেক্টে কি বলছিলাম? অবজেক্টে বলছিলাম হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটার নাম হচ্ছে অবজেক্ট পাইছিলাম। আবার ক্লিপস্টপ হলে এখানে কমপ্লিমেন্টটাকে অবজেক্টকে কমপ্লিমেন্ট হিসেবে দেখাইছে। কিন্তু আমরা এখন পার্থক্যটা শিখতেছি এবং হচ্ছে কি সেটা ডিফারেন্সটা দিতেছি, কোনটাকে কমপ্লিমেন্ট বলবো, কোনটাকে আমরা অবজেক্ট বলবো। তাহলে দেখেন, আমরা এখানে বলছি কি আই এম আই স্টুডেন্ট। এখন এটাকে বাদ দিলে আমরা হচ্ছে কি আই এম, তাহলে কি? আমরা জানি একটা বাক্য হতে গেলে তিনটা যোগ্যতা লাগে। একটা হচ্ছে কি আকাঙ্ক্ষা যোগ্যতা, একটা হচ্ছে আসক্তি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি আই এম, যেহেতু এটা অ্যাভয়েড, এটাকে আমরা গ্যাপ রাখলাম, তাহলে হচ্ছে আই এম, আমি কি? তাহলে আমরা প্রশ্ন জানতে পারি, আকাঙ্ক্ষা জানতে পারি, তাহলে আমি কি? তাহলে আমি একজন স্টুডেন্ট, আই এম এ ডক্টর, আই এম এ টিচার, যাই বলি। তা আমরা একটা দেখেন তো, এই আই সাবজেক্টকে কমপ্লিট করছে কিনা এই অংশটা। তাহলে যেহেতু সাবজেক্টকে কমপ্লিট করছে স্টুডেন্টটা, তাহলে সেটার নাম হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা আমরা এখন প্রকারভেদ দেখতেছি। তাহলে এটার নাম হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেহেতু সাবজেক্টকে কমপ্লিট করছে, সো এটার নাম হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সেম ভাবে দেখেন, এডুকেশন ইজ এনলাইটেনমেন্ট। তাহলে এডুকেশন কি? এডুকেশন হচ্ছে এনলাইটেনমেন্ট। তাহলে এটাকেও কি করছে? এটাও সাবজেক্টকে কমপ্লিট করছে। নলেজ ইজ পাওয়ার, নলেজ কি? নলেজ হচ্ছে একটা পাওয়ার। তাহলে হচ্ছে কি এটাও সাবজেক্টকে কমপ্লিট করছে। কথাটা বুঝতে পারছেন? তাহলে সাবজেক্টকে যেহেতু কমপ্লিট করছে, এই যে আই এডুকেশন নলেজ, তাহলে সেটা এই জিনিসগুলোর নাম হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন এটাকে কেন কমপ্লিমেন্ট বলতেছি? এটাকে কেন আমরা অবজেক্ট বলতেছি না? কেন আমরা এটাকে কমপ্লিমেন্ট বলতেছি? কেন এটাকে আমরা অবজেক্ট বলতেছি না? প্রশ্ন আসতে পারে। তাহলে সেই প্রশ্নটা আসার জন্য, বা যেহেতু আসছে, আমরা একটা উদাহরণ যেটা লিখছিলাম সেটা আমরা দেখে আসি। আই এইট আ পিৎজা লিখছিলাম, আই এট আ পিৎজা। এবার আসেন, আমরা এই পিৎজাটাকে বলছিলাম অবজেক্ট, কিন্তু এখানে কিন্তু আমরা কমপ্লিমেন্ট বলি নাই, আমরা বলছি এটাকে অবজেক্ট। এখানে আমরা হোয়াট দিয়ে উত্তর পাচ্ছি, এখানে আমরা হোয়াট দিয়ে উত্তর পাইছি। তাহলে এটাকে কেন আমরা অবজেক্ট বলতেছি, এটাকে কেন আমরা কমপ্লিমেন্ট বলতেছি, বা এটাকে কেন আমরা অবজেক্ট বলতেছি না, কেন এটাকে আমরা কমপ্লিমেন্ট বলতেছি না? এই ডিফারেন্সটা আমরা দেখাচ্ছি। তাহলে আই এম এ স্টুডেন্ট, দেখেন তো আমি কে? আমি কি বা আমি কে? তাহলে আমি হচ্ছে একটা স্টুডেন্ট। তাহলে দেখেন তো এখানে আমার পরিচয় বহন করছে কিনা। তার মানে এই আই, এই স্টুডেন্টটা যদিও বা অবজেক্ট পজিশনে আছে এবং বাক্যকে সেন্টেন্সকে কি করছে, সাবজেক্টকে কমপ্লিট করছে, আমরা সাবজেক্টকে কমপ্লিমেন্ট বললাম। তাহলে এখানে দেখেন তো এই সাবজেক্টের একটা পরিচয় বহন করে কিনা। তাহলে যে অবজেক্টটা একটা সাবজেক্টের পরিচয় বহন করবে সেটাকে বলা হবে কমপ্লিমেন্ট। কিন্তু দেখেন তো আই ইট আ পিৎজা, এখানে এই পিৎজাটা কি আইকে ইন্ডিকেট করে? মানে আমি কি পিৎজা? না, আমি পিৎজা খাই। এখানে কিন্তু এই পিৎজাটা কিন্তু এই আই এর কিন্তু পরিচয় বহন করে নাই। জাস্ট পার্থক্যটা হচ্ছে এটাই, পরিচয় বহন করে নাই। ঠিক আছে, তার মানে হচ্ছে কি যেটা অবজেক্ট পজিশনে বসাইছে, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু এই সাবজেক্টের একটা পরিচয় বহন করবে, বা পরিচয় জ্ঞাপক একটা শব্দ বসাতে হবে। দুটোই কিন্তু কি হচ্ছে দেখেন, এটা তো নাউন বসছে, এটা তো নাউন বসছে, এটা তো নাউন বসছে, এখানেও নাউন বসছে। অর্থাৎ অবজেক্ট পজিশনে বা কমপ্লিমেন্ট পজিশনে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বসতে পারে, কিন্তু দুটোর মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে কি
যে অংশটা হোয়াট এবং হোম দ্বারা প্রশ্নগুলো উত্তর পাবো কিন্তু সেটা সাবজেক্টের কোনো পরিচয় বহন করে না, সেটাকে সরাসরি বলবো অবজেক্ট। আর যেটা সাবজেক্টের পরিচয় বহন করবে সেটাকে বলবো সরাসরি কমপ্লিমেন্ট, কখনোই অবজেক্ট বলা যাবে না। তাহলে দেখেন তো এডুকেশন ইজ এনলাইটেনমেন্ট, তাহলে এডুকেশন কি? এডুকেশন হচ্ছে এনলাইটেনমেন্ট, তাহলে এডুকেশন একটা পরিচয় এনলাইটেনমেন্ট। আমরা কি বলি শিক্ষা কি করে? শিক্ষা মানুষকে আলোকিত করে, এভাবে বলি না? তাহলে শিক্ষাই হচ্ছে কি? আলো। বুঝতে পারছেন? নলেজ ইজ পাওয়ার, নলেজ কি? নলেজই হচ্ছে শক্তি, তাহলে এই নলেজের একটা পরিচয় না? তাহলে আবার জিনিসটা বুঝছেন যে কমপ্লিমেন্ট কখন বলবো, কখন আমরা অবজেক্ট বলবো? যখন আমরা অবজেক্ট পাবো কিন্তু সেটা কোনো সাবজেক্টের পরিচয় বহন করবে বা সাবজেক্টকে একটা পরিচয় দিবে না, তখন সেটাকে আমরা বলবো অবজেক্ট সরাসরি। আর যখন এই সাবজেক্টেরই একটা পরিচয় বহন করবে অবজেক্ট আকারে, তখন সেটাকে আমরা সরাসরি বলবো কমপ্লিমেন্ট। কিন্তু এটাকে আমরা এই যে দুই ভাগ করলাম না, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, তাহলে এটা সাবজেক্টকে কমপ্লিট করতেছে বিধায় এগুলোকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। বুঝতে পারছেন এবার কেন এটাকে আমরা অবজেক্ট বলবো না? এটা কিন্তু আমরা অবজেক্ট বলতে পারবো না, এটা কিন্তু সরাসরি কমপ্লিমেন্ট, কারণ এটা এই সাবজেক্ট গুলোকে কিন্তু কমপ্লিট করতেছে সাবজেক্টের পরিচয় বহন করার মধ্যে দিয়ে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এবার দেখেন কেন এটাকে কমপ্লিমেন্ট বলতেছি, কেন এটাকে অবজেক্ট বলতেছি, সেটা আরো একটা আমি ব্যাখ্যা দেখাই। আই এট আ পিজ্জা, আমি এটা বাদ দিয়ে দিই। দেখেন তো আমার বাক্য কমপ্লিট কিনা? আই এট, আমি খেয়েছিলাম, তাহলে বাক্য আমার কমপ্লিট। তাহলে যেহেতু কমপ্লিট, এখানে আমার পিজ্জা টিজ্জার বসানোর দরকার নেই, তাহলে আমার বাক্যটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আই এট। কিন্তু দেখেন তো আমি যদি এখানে যদি স্টুডেন্ট এই শব্দটা যদি মুছে দিই, তাহলে আই এম, তাহলে আই এম কি? একটা কিন্তু আকাঙ্ক্ষা জন্মায় যে আমি কি। এডুকেশন ইজ, তাহলে প্রশ্ন থাকবে এডুকেশন কি? নলেজ ইজ, তাহলে প্রশ্ন থাকবে নলেজ কি? তাহলে এটা কিন্তু কমপ্লিট হয় না। এগুলো যদি আমি মুছে দিই, তাহলে কিন্তু মুছে দিলে বাক্য কিন্তু কমপ্লিট হয় না। কিন্তু আমরা যখন এখানে বসাচ্ছি আই এম আ ডক্টর, আই এম আ স্টুডেন্ট, যা বসায় তখন কিন্তু একটা বাক্য কিন্তু কমপ্লিট হচ্ছে। তার মানে সাবজেক্টটাকে কমপ্লিট করতে হয়, সেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, বা এটাকে সরাসরি কমপ্লিমেন্ট বলতেছি। বুঝতে পারছেন পার্থক্যগুলো? ক্লিয়ার? এখন আমরা আসি অবজেক্টিভ কমপ্লিমেন্ট আসলে কি। কমপ্লিমেন্ট কিন্তু কি না, কমপ্লিমেন্ট কিন্তু অবজেক্ট না। সকল অবজেক্ট কমপ্লিমেন্ট বলা যায়, কিন্তু সকল কমপ্লিমেন্ট কিন্তু অবজেক্ট না। বুঝতে পারছেন? এবার আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্টটা দেখে আসি। অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি? অবজেক্টকে কমপ্লিট করবে। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি ছিল? সাবজেক্টকে কমপ্লিট করছে। আই এম এ ডক্টর, আই এম এ টিচার, আই এম এ স্টুডেন্ট, সাবজেক্টকে কমপ্লিট করছে। অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি? অবজেক্টকে কমপ্লিট করবে। যেমন ধরেন উই সিলেক্টেড হিম, তাহলে উই সিলেক্টেড হিম লিখলাম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। এখন আকাঙ্ক্ষা জন্মাই, কি নির্বাচিত করেছিলাম? তাকে কি হিসেবে নির্বাচিত করেছিলাম? তাহলে আকাঙ্ক্ষা যেহেতু জন্মায়, তাহলে আমরা আকাঙ্ক্ষাটা ফিল আপ করি। তাহলে উই সিলেক্টেড হিম, ধরেন এ চেয়ারম্যান বা এ ক্যাপ্টেন, চেয়ারম্যান লিখি, চেয়ারম্যান, ঠিক আছে? উই সিলেক্টেড হিম এ চেয়ারম্যান। তাহলে দেখেন তো এই চেয়ারম্যানটা না বসানো আমার কি হয়? আকাঙ্ক্ষা জন্মায়। আমরা তাকে সিলেক্ট করেছিলাম, কি হিসেবে সিলেক্ট করেছিলাম? চেয়ারম্যান হিসেবে, ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করেছিলাম। তাহলে এই যে এই চেয়ারম্যান এখানে কাকে কমপ্লিট করছে? দেখেন তো হিমটাকে কমপ্লিট করছে কিনা। এখানে হিম কিন্তু আমার কিন্তু কমপ্লিট ছিল না, চেয়ারম্যান যদি বাদ দিয়ে দিই, তাহলে উই সিলেক্টেড হিম, এখানে দেখেন কার পরিবর্তন, কার অনুযায়ী বসছে, কাকে কমপ্লিট করার জন্য বসছে? উইকে কমপ্লিট করার জন্য বসছে। চেয়ারম্যানকে আমরা নাকি সে? তাহলে এখানে আমাদেরকে কিন্তু কি, আমাদেরকে কিন্তু কমপ্লিট করার জন্য চেয়ারম্যান বসে না, বসছে কি এই হিমটাকে আরেকটু জোরালো ভাবে প্রকাশ করার জন্য বা বোঝানোর জন্য বা আকাঙ্ক্ষাটা দূর করার জন্য আমরা এই চেয়ারম্যানটা বসাইছি। তাহলে এখন দেখেন তো উই সিলেক্টেড হিম, তাহলে এই হিমটা কি? এই হিমটার নাম হচ্ছে অবজেক্ট। তাহলে এটার নাম কি? তাহলে দেখুন তো এই হিমের একটা পরিচয় বহন করে কিনা, বলছিলাম পরিচয় বহন করে কিনা। তাহলে পরিচয় বহন করলে কি হবে? সেটা নাম হচ্ছে কমপ্লিমেন্ট। পরিচয় বহন করলে সেটা নাম হবে কমপ্লিমেন্ট। তাহলে হিম একে চেয়ারম্যান, চেয়ারম্যান কার পরিচয়? এই হিমের পরিচয়। এখন এটাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো না অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো, সেটা আমার হচ্ছে বাক্যের ব্যবহারের উপর নির্ভর করবে। তাহলে এটা কোন পজিশন আছে? হিমটা হচ্ছে কি, আমরা কাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলাম, তাহলে হুম দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি। তাহলে হুম ডিড উই সিলেক্ট আ চেয়ারম্যান, হুম ডিড উই সিলেক্ট আ চেয়ারম্যান, তাহলে উত্তর পাচ্ছি কি? তাকে, তাকে পাচ্ছি। তাহলে এই যে তাকেটা হচ্ছে অবজেক্ট সরাসরি। বুঝতে পারছেন? তাহলে যেহেতু এটা অবজেক্ট, তাহলে অবজেক্টকে কমপ্লিট করছে কে? এটা, সেজন্য এটা নাম হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। বুঝতে পারছেন? এখন দেখেন, এখন সরাসরি আপনি বুঝতে পারবেন কেন এটাকে আমরা কমপ্লিমেন্ট বলতেছি, কেন এটাকে আমরা অবজেক্ট বলতেছি। এখানে হিম ছিল এই ভার্বের অবজেক্ট, সেজন্য আমরা সরাসরি এটাকে অবজেক্ট বলছি। এখানে কিন্তু উই এর কিন্তু হিম কিন্তু উইকে কিন্তু ইন্ডিকেট করে না। এখানে উই আলাদা, হিম আলাদা, একসাথে কিন্তু না। যেমন আমরা এখানে আই ছিল আলাদা,
এবং পিৎজা ছিল আলাদা একটা অংশ, কারণ এখানে আই এবং পিৎজার সাথে কোনো রিলেশন ছিল না। কিন্তু এখানে উই এর সাথে এবং হিমের কোনো রিলেশন নেই, কিন্তু এই হিমের সাথে আবার চেয়ারম্যানের একটা রিলেশন আছে। কেন? এই হিম হচ্ছে অবজেক্ট পজিশনের, মানে হচ্ছে অবজেক্ট আছে, তাহলে অবজেক্টকে কমপ্লিট করছে, অবজেক্টকে আরো ভালোভাবে প্রকাশ করছে, তাহলে অবজেক্টের একটা পরিচয় বহন করছে, সেজন্য এটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যদি আমি যদি এখন যদি সাবজেক্ট অবজেক্টে যদি ভাগ করি, তাহলে এটার নাম হচ্ছে অবজেক্ট, এর নাম হচ্ছে কমপ্লিমেন্ট। বুঝতে পারছেন? তাহলে এখন আমাদের জিনিসটা কিন্তু আরো ক্লিয়ার হলো, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি। তাহলে কমপ্লিমেন্ট আমরা সেটাকে বলবো যেটা কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা অবজেক্টের পরিচয় বহন করবে, সেটাকে সরাসরি আমরা কমপ্লিমেন্ট বলবো। আর যে জিনিসটা কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা অবজেক্ট পজিশনে বসে এবং সেটা কি করে, সেটা কোনো সাবজেক্টের পরিচয় বহন করে না, আলাদা একটা জিনিস, সেটাকে আমরা সরাসরি অবজেক্ট বলবো। বুঝতে পারছেন? তাহলে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। ক্লিয়ার? এখন বলেন এই পার্থক্য বা এই ডিফারেন্সের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, মানে বুঝছেন বা বুঝেন না এমন কোনো সমস্যা আছে কিনা? সমস্যা আছে? হ্যালো, রেসপন্স করেন, সমস্যা আছে কিনা জাস্ট এই জিনিসটা বলেন। না ভাইয়া সমস্যা নেই, বুঝতে পারছি। মানে ক্লিয়ার তো? মানে কমপ্লিমেন্ট এবং অবজেক্ট আর কোনো ভুল হবে না তো? ইনশাআল্লাহ ভাইয়া হবে না, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা সেবার আমাদের কি কি শেষ? তাহলে আমাদের মোটামুটি জটিল জিনিসগুলো শেষ। তাহলে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো শেষ। এখন মডিফায়ার কিন্তু জটিল কিছু নেই, জাস্ট তিনটা জিনিস পড়বো, আর কিছু না, ছোট্ট জিনিস। মডিফায়ার একদম ইজি। আবার আমরা আসি মডিফায়ারের ক্ষেত্রে। মডিফায়ার নাম থেকে কিন্তু তার প্রকাশ। মডিফায়ার মানে হচ্ছে কি করা, মডিফাই করা মানে হচ্ছে কি বিশেষায়িত করা, বিশেষায়িত করা। মডিফায়ার হিসেবে সাধারণত আমরা দুটো জিনিসকে পাই, একটা হচ্ছে অ্যাডজেক্টিভকে পাই মডিফায়ার হিসেবে, আর একটা পাই হচ্ছে আমরা অ্যাডভার্বকে। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভকে আমরা মডিফায়ার বলতে পারি, আর একটা হচ্ছে কি অ্যাডভার্বকে আমরা মডিফায়ার হিসেবে বলতে পারি। পার্টস অফ স্পিচের মধ্যে দুটো পার্টস অফ স্পিচ শুধুমাত্র মডিফাই করা, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে কি, আরটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে যে মডিফায়ার পড়বো সেটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে পড়বো, অ্যাডজেক্টিভ হিসেবে না। অ্যাডজেক্টিভ হিসেবে সেটা আমরা অ্যাডজেক্টিভ পার্টে পড়বো, ঠিক আছে? সো আমরা মডিফায়ার হিসেবে পড়বো কি এখানে অ্যাডভার্বটাকে। তাহলে মডিফায়ার হচ্ছে বিশেষায়িত করা, কাকে বিশেষায়িত করবে? কোনো না কোনো একটা পার্টস অফ স্পিচকে করবে। জাস্ট আমি তাহলে ছোট করে একটু করে বলে দিই আপনাদেরকে, কোনটা মডিফায়ার যেহেতু বলতেছি একটু করে আমরা বলে দিই। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, তারপর হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো তো আমরা জানি। তাহলে এই যে পার্টগুলো আমরা পড়লাম কি কি, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, 1 2 3 4 5 6 7 8 পেলাম। তাহলে কে কাকে মডিফাই করে? আমরা বলছি মডিফায়ার হিসেবে কোনটা কোনটা, আমরা মডিফায়ার হিসেবে পাচ্ছি অ্যাডজেক্টিভকে, মডিফায়ার হিসেবে পাচ্ছি অ্যাডভার্বকে। এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে শুধুমাত্র এই দুটোই শুধুমাত্র মডিফাই করতে পারে, অন্য কোনোটা কিন্তু মডিফাই করতে পারে না, এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করা হচ্ছে শুধু নাউন এবং প্রনাউনকে। তার মানে নাউন এবং প্রনাউনকে যদি কেউ যদি মডিফাই করে সেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে নাউন এবং প্রনাউনকে মডিফাই করার কাজকে করবে অ্যাডজেক্টিভ করবে। তাহলে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব নাউন এবং প্রনাউন ব্যতীত, নাউন এবং প্রনাউন ব্যতীত বাকি সব পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। তার মানে হচ্ছে অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব প্রিপোজিশনকে করতে পারে, অ্যাডভার্ব কনজাংশনকে করতে পারে, অ্যাডভার্ব ইন্টারজেকশনকে করতে পারে, অ্যাডভার্ব নিজেকে নিজে করতে পারে, একটা অ্যাডভার্বকে করতে পারে, একটা অ্যাডভার্ব পুরো একটা সেন্টেন্সকে করতে পারে, অ্যাডভার্ব পুরো একটা ফ্রেজকে করতে পারে, অ্যাডভার্ব পুরো একটা ক্লজকে করতে পারে। তাহলে আমরা এই জিনিসটা থেকে একটা জিনিসই বুঝতেছি, সেটা হচ্ছে মডিফায়ার হচ্ছে দুটো, পার্টস অফ স্পিচ মডিফায়ার হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন এবং প্রনাউনকে মডিফাই করে। তাহলে আমরা এখান থেকে যদি একটা যদি লাইন দাঁড় করাই, নাউনকে মডিফাই কাজ করার নাউনকে মডিফাই করার কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কোনো পার্টস অফ স্পিচ করতে পারে না। মানে অ্যাডভার্ব নাউন এবং প্রনাউনকে মডিফাই করে না। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব নাউন এবং প্রনাউন ব্যতীত বাকি সবগুলোকে মডিফাই করতে পারে। সে সেন্টেন্সকে করতে পারে, সে অ্যাডভার্ব নিজেকে করতে পারে, সে একটা ফ্রেজকে করতে পারে, সে একটা ক্লজকে করতে পারে।
বুঝতে পারছেন? তার মানে মডিফাই করা কাজ বাকি সব নাউন প্রনাউন ছাড়া বাকি সবগুলোকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ কাকে করে? শুধু নাউন বা প্রনাউন কি করে। এটার উপর ভিত্তি করে একটা একটা মানে কোশ্চেন আছে। আপনারা যদি মাস্টার্স এর বই দেখেন সেখানে আপনারা দেখবেন মডিফায়ার হিসেবে যখন আসছে তখন সেভাবে দেখবেন এখানে লেখা আছে যে অ্যাডভার্ব মডিফাইস ড্যাশ অপশন লেখা আছে নাউন অ্যাডজেক্টিভ নাউন প্রনাউন নাউন তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এভাবে করে অপশন তৈরি করা আছে। ঠিক আছে? বা আরেকটা কোশ্চেন আছে মেডিকেল একটা কোশ্চেন আছে এরকম যে অ্যাডভার্ব ডাজন্ট মডিফাই ড্যাশ। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে না? তাহলে হচ্ছে নাউন প্রনাউনকে মডিফাই করতে পারে না, বাকি সবাইকে করতে পারে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা একটু করে আপনারা তুলে নিয়েন পরে। তাহলে নাউন প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, বাকি সবগুলোকে করে অ্যাডভার্ব। এটা মডিফায়ারের কাজ। এবার আসি আমরা মডিফায়ার যখন বলতেছি তাহলে মডিফায়ার গুলা কি? মডিফায়ার হচ্ছে এক প্রকারের অ্যাডভার্ব। তাহলে মডিফায়ার হচ্ছে এক প্রকারের অ্যাডভার্ব। তাহলে আমরা যখন যে প্রকারভেদে যদি যাই, প্রকারভেদ হচ্ছে মডিফায়ার হচ্ছে তিন প্রকার। মডিফায়ার হচ্ছে তিন প্রকার, যথা এক ম্যানার অফ মডিফায়ার, দুই প্লেস অফ মডিফায়ার, তিন টাইম অফ মডিফায়ার। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে কি? একটা হচ্ছে ম্যানার অফ মডিফায়ার, প্লেস অফ মডিফায়ার, টাইম অফ মডিফায়ার। তাহলে এগুলো আমরা জানি। মডিফায়ার ম্যানার হচ্ছে কি? ম্যানার হচ্ছে ধরন, ম্যানার মানে হচ্ছে ধরন, প্লেস মানে হচ্ছে স্থান, আর টাইম মানে হচ্ছে কি? টাইম মানে হচ্ছে আপনার সময়। তাহলে দেখেন তো আমরা কারক বিভক্তিতে অধিকরণ কারক পড়ছি কিনা? অধিকরণ কারকের পড়াশোনা আমরা পড়ছিলাম। অধিকরণ কারক তিন প্রকার, কি কি? ভাবাধিকরণ, স্থানাধিকরণ, কালাধিকরণ। অর্থাৎ অধিকরণ কারকের মধ্যে পড়ছিলাম, মানে পড়ছিলাম মানে অধিকরণ কারক পড়ছেন। অধিকরণ কারক তিন প্রকার, ভাবাধিকরণ, স্থানাধিকরণ, কালাধিকরণ। কালাধিকরণ মানে হচ্ছে সময় বোঝায়। তাহলে বুঝছেন? ম্যানার অফ মডিফায়ার মানে হচ্ছে ধরন বোঝাবে, অর্থাৎ কোনো একটা কাজের ধরন প্রকাশ করবে হচ্ছে ম্যানার অফ মডিফায়ার। কোনো একটা কাজের কাজ সংগঠিত হওয়ার স্থান প্রকাশ করবে হচ্ছে কি? প্লেস। আর কোনো একটা কাজ সংগঠিত হওয়ার সময় প্রকাশ করবে টাইম অফ মডিফায়ার। বুঝতে পারছেন? এখন দেখেন আমরা যদি এখন যদি বলি এটাকে আমরা যদি কোয়েশ্চেন করি, কোনটা দিয়ে কোয়েশ্চেন? আমরা যেরকম অবজেক্ট নির্ণয় করার জন্য আমরা হোয়াট এবং হোম দ্বারা কোয়েশ্চেন করছিলাম, সেম আমরা মডিফাই নির্ণয় করার জন্য তিনটা শব্দ দিয়ে কোয়েশ্চেন করব। ম্যানার অফ মডিফায়ার মানে হচ্ছে হাউ, মানে হচ্ছে হাউ দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে ম্যানার অফ মডিফায়ার। হোয়ার, হোয়ার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে প্লেস অফ মডিফায়ার। হোয়েন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটার নাম হচ্ছে কি? টাইম অফ মডিফায়ার। তাহলে হাউ, হোয়ার, হোয়েন দ্বারা যদি প্রশ্ন করি যদি উত্তর পাই সেটার নাম হচ্ছে মডিফায়ার। এখন কোনটা কোন মডিফায়ার? হাউ দ্বারা প্রশ্ন করে ম্যানার অফ মডিফায়ার, হোয়ার দ্বারা প্রশ্ন করে প্লেস অফ মডিফায়ার, হোয়েন দ্বারা প্রশ্ন করে টাইম অফ মডিফায়ার। বুঝতে পারছেন? এখন আমরা দেখেন তো এই জিনিসগুলোকে যদি এখন যদি সংক্ষিপ্ত ভাবে যদি বলি সেটার নাম হচ্ছে, এটা হচ্ছে এম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে টি। তাহলে যেটার নাম হচ্ছে এম পি টি। এখন কেন লিখলাম? ম্যানার অফ হচ্ছে এম, প্লেস মানে হচ্ছে পি, টি মানে টাইম মানে হচ্ছে টি। কেন লিখলাম? যদি কোনো বাক্যে, যদি একটা বাক্যে তিনটা মডিফায়ার যদি বসাতে হয়, যদি একটা বাক্যে তিনটা মডিফায়ার যদি বসে তাহলে তারা এমপিটি ফরম্যাট ফিল আপ করবে। তার মানে হচ্ছে কি? এমপিটি ফরম্যাট আপনাকে ফিল আপ করতে হবে। তার মানে হচ্ছে কি? যদি তিনটা মডিফায়ার একসাথে বসাই, প্রথমে আমাকে ম্যানার লিখতে হবে, তারপর প্লেস লিখতে হবে, তারপর টাইম লিখতে হবে। কখনোই আমরা ম্যানারের পরে টাইম, অর্থাৎ আমরা কখনো এভাবে লিখতে পারবো না এম টি পি, পি টি এম বা টি পি এম, এভাবে কখনোই লেখা যাবে না। তার মানে কি করতে হবে? আপনাকে যদি তিনটা মডিফায়ার যদি একসাথে বসাতে হয় আপনাকে অবশ্যই শুরুতে ম্যানার আনতে হবে, তারপর প্লেস আনতে হবে, তারপর টাইম আনতে হবে। কখনো এটাকে এই প্যাটার্নটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। বুঝতে পারছেন? তার মানে কি এমপিটি ফরম্যাট আপনাকে তিনটা মডিফায়ার বসাতে হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। হি প্লেড চেস very well at home last night. দেখলাম আমরা একটা বাক্য লিখলাম যেখানে আমরা দেখেন হি প্লেড চেস। আমরা এখন যদি সেন্টেন্সটা যদি আমরা এখন যদি কি করি মানে পোস্টমর্টম করি তাহলে কিন্তু হি হচ্ছে সাবজেক্ট, প্লেড হচ্ছে ভার্ব, চেস হচ্ছে কি? চেস হচ্ছে কি? সে কি খেলেছিল। তাহলে সে কি খেলেছিল উত্তর পাচ্ছি, তাহলে হচ্ছে অবজেক্ট। তাহলে কিন্তু কমপ্লিমেন্ট বলবো না। কেন বলবো না? কারণ এটা হির কিন্তু কোনো পরিচয় বহন করে না। হি মানে চেস না, চেস আলাদা জিনিস, হি আলাদা জিনিস। তাহলে এটা অবজেক্ট। তাহলে ভেরি ওয়েল, ভেরি ওয়েল একটা পাচ্ছি, অ্যাট হোম একটা পাচ্ছি, লাস্ট নাইট একটা পাচ্ছি। তাহলে এবার দেখেন আমরা যদি কোয়েশ্চেন করি, ভার্বকে যদি কোয়েশ্চেন করি হাউ দ্বারা,
সে কিভাবে চেস খেলেছিল, তাহলে হাউ ডিড হি প্লে চেস ভেরি ওয়েল, সে কিভাবে খেলেছিল, সে ভালোভাবে খেলেছিল। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, এখানে আমরা পাচ্ছি ম্যানার, ম্যানার অফ মডিফায়ার। আবার যদি প্রশ্ন করি হোয়ার দ্বারা, সে কোথায় ভালোভাবে কি খেলেছিল, চেস খেলেছিল, তাহলে কোথায় হোয়ার দ্বারা প্রশ্ন করে, তাহলে সেখানে পাবো কি পি, প্লেস পাচ্ছি, অর্থাৎ পাচ্ছি। তারপর হচ্ছে কি টাইম দিয়ে যদি হোয়েন দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা উত্তর পাবো টাইম, লাস্ট নাইট, কখন সে ভালোভাবে, অর্থাৎ বাড়িতে কখন সে ভালোভাবে দাবা খেলেছিল, তাহলে হচ্ছে কি গতকাল রাত্রে, তাহলে আমরা প্লেস টাইম পাচ্ছি। তাহলে দেখেন একই বাক্যে যখন তিনটা মডিফায়ার বসাবো, তখন আমাকে এমপিটি ফরম্যাট ফিল আপ করতে হবে। কখনোই আপনি লিখতে পারবেন না হি প্লেড চেস ভেরি ওয়েল লাস্ট নাইট এট হোম, বলা যাবে না। আবার কখনোই বলতে পারবেন না হি প্লেড চেস লাস্ট নাইট ভেরি ওয়েল এট হোম, বলা যাবে না। যেহেতু তিনটা মডিফায়ার একসাথে বসাইছি, সো আমাকে কিন্তু এই প্যাটার্নটা কিন্তু ফলো করতেই হবে, বুঝতে পারছেন? এখন যদি আপনার যদি বলেন যে আমি লাস্ট নাইট লিখবো না, কোনো সমস্যা নেই, তাহলে এমপি লিখবেন শুধু। আবার যদি বলেন আমি এটা লিখবো না, তাহলে হি প্লেড চেস ভেরি ওয়েল লাস্ট নাইট, তাহলে আমি এটা লিখলাম না, তাও আমার এমটি আসবে, কিন্তু কখনো এটা ইন্টারচেঞ্জ কিন্তু হবে না, মাথায় রাখেন। তাহলে মডিফায়ার হচ্ছে এই তিনটাই, যে ম্যানার অফ মডিফায়ার, প্লেস অফ মডিফায়ার, টাইম অফ মডিফায়ার। এখন তিনটা যে বসাইতে হবে একটা বাক্যে, তা কিন্তু বাধ্যতামূলক না। তিনটা না অবশ্যই নর্মালি বসতে পারে। যেমন আমি যদি বলি হি রানস স্লোলি, হি রানস স্লোলি একটা বসাইছি, তাহলে সে কিভাবে দৌড়ায়, সে আস্তে আস্তে দৌড়ায়, তাহলে আস্তে আস্তে এটা হচ্ছে ম্যানার অফ মডিফায়ার, তাহলে ধরন বুঝাইছে, ঠিক আছে? যেমন আই লিভ ইন চিটাগাং, তাহলে ইন চিটাগাং হচ্ছে কি প্লেস অফ মডিফায়ার, বুঝতে পারছেন? যেমন ইট ইজ 8 o'clock, তাহলে 8 o'clock হচ্ছে টাইম অফ মডিফায়ার, ক্লিয়ার? তাহলে এক সিঙ্গেল অবস্থা যদি তিনটা বসে, তাহলে আমাকে এমপিটি ফরম্যাট ফিল আপ করতে হবে, ক্লিয়ার? এবার আমরা ক্লিপসে ফেলে যাই। দেখেন modifier, a modifier tells the time, place or manner, a modifier tells time, place or manner of the action. Very often it is a prepositional phrase. এটা prepositional phrase, প্রায় সময় কি হয় prepositional phrase হয়। A prepositional phrase is a group of words that ends begin with a preposition, অর্থাৎ যেটা সাধারণত কি হয়, যেটা শুরু হয় হচ্ছে আপনার preposition দ্বারা and ends with a noun, যেটা আমরা noun phrase এর ক্ষেত্রে বলছিলাম, মনে আছে? নাউন ফ্রেজের ক্ষেত্রে যে কোনো পার্ট সাবজেক্ট দিয়ে শুরু হতে পারে, নাউন দিয়ে শেষ হলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। আর প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, সেটা বলছেন প্রিপোজিশনাল ফ্রেজ। নোট হচ্ছে আ মডিফায়ার অফ টাইম ইউজুয়ালি কামস লাস্ট, a modifier of time usually comes last if more than one modifier is present। তার মানে হচ্ছে নোটে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মডিফায়ার অফ টাইম সাধারণত কোথায় বসবে, সাধারণত বাক্যের শেষে বসবে, যদি একাধিক যদি প্রিপোজিশন যদি থাকে, তাহলে মোর দেন ওয়ান মডিফায়ার, তার মানে হচ্ছে কি একাধিক মডিফায়ার যদি থাকে, যে আমরা তিনটা জিনিস দেখলাম, যে ম্যানার অফ মডিফায়ার, টাইম অফ মডিফায়ার, প্লেস অফ মডিফায়ার, যদি তিনটাই বসে, সেক্ষেত্রে টাইমটাকে শেষে বসাবো। এক্সাম্পল দেখেন, ইন দ্য মর্নিং এট দ্য ইউনিভার্সিটি অন দ্য টেবল, তাহলে দেখেন এই যে প্রিপোজিশন দ্বারা শুরু, নাউন দ্বারা শেষ, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ। এট দ্য হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন দ্বারা ছাড়া, ইউনিভার্সিটি হচ্ছে নাউন, নাউন দ্বারা শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এখানে বলা হয়েছিল মানে ভেরি অফেন ইট ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ মডিফায়ার গুলো সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজ হয়। আবার দেখেন মডিফায়ার ক্যান অলসো বি অ্যান অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, যেমন লাস্ট নাইট, হারিডলি, নেক্সট ইয়ার, আউটডোরস, ইয়েস্টারডে, এগুলো সব হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্ব। নোট এভরি সেন্টেন্স ডাজ নট রিকোয়ার আ মডিফায়ার, তাহলে প্রত্যেক সেন্টেন্সে মডিফায়ার থাকবে সেটা কিন্তু বাধ্যতামূলক না। এই যে দেখেন মডিফায়ার আনসার দ্য কোয়েশ্চেন হোয়েন, হোয়ার, হাউ, তিনটা ধরে প্রশ্ন করবে, যেটা আমরা দেখছি। জন বট আ বুক এট দ্য বুক স্টোর, তাহলে এখানে শুধুমাত্র ম্যানার অফ অথবা মডিফায়ার অফ প্লেস বসছে। জন একটি বই কিনেছিল, কোথা থেকে কিনেছিল? এট দ্য বুক স্টোর থেকে, বুক স্টোর থেকে সে কি একটা বই কিনেছিল। জিল ওয়াজ সুইমিং ইন দ্য পুল, তাহলে জিল কোথায় সাঁতার কাটছিল? সে পুলে সাঁতার কাটছিল, তাহলে ম্যানার অফ মডিফায়ার অফ প্লেস বসছে এখানে। তাহলে ইয়েস্টারডে আছে, তাহলে এখানে ইন দ্য পুল ইয়েস্টারডে, তাহলে এখানে দুটো জিনিস বসছে, দেখেন প্লেস এবং হচ্ছে টাইম, তাহলে পি টি বসছে, এখানে ম্যানার বসে নাই, বুঝে গেছে? হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট, তাহলে দেখেন এখানে কি বলছে, সে ড্রাইভ করছিল কিভাবে, সে খুব দ্রুত ড্রাইভ করছিল, তার মানে কি এখানে ভেরি ফাস্ট, সে কিভাবে ড্রাইভ করছিল, সে খুব দ্রুত ড্রাইভ করছিল, তাহলে ম্যানার অফ মডিফায়ার প্রকাশ পাইছে, বুঝতে পারছেন? তাহলে এই যে জিনিসগুলো আপনাদেরকে যেটা বুঝালাম সেটা হচ্ছে ম্যানার অফ মডিফায়ার অথবা ম্যানার অফ প্লেস, ম্যানার অফ প্লেস, মডিফায়ার অফ প্লেস, ম্যানার অফ মডিফায়ার অফ ম্যানার অথবা ম্যানার অফ মডিফায়ার, ম্যানার অফ মডিফায়ার অফ প্লেস, তারপর হচ্ছে কি মডিফায়ার অফ টাইম। যাই বলুক সবসময় তিনটা প্যাটার্ন, এই তিনটা কিন্তু ফলো করতেই হবে আপনাদেরকে।
বুঝতে পারছেন? এই তিনটা কিন্তু আপনাদেরকে ফলো করতেই হবে, বুঝতে পারছেন? এর মধ্যে আপনাদের ক্লিপসটা ফেলে প্রথম আজকে যে ক্লাস সেই ক্লাসটা কিন্তু শেষ, বুঝতে পারছেন? এর বাইরে কিন্তু আপনাদের এখনো কিন্তু ক্লাস নাই, মানে আজকের দিনের ক্লাস নাই। অর্থাৎ আজকে যেটা ছিল সেটা হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন, আর হচ্ছে সেন্টেন্স প্যাটার্নের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট আর হচ্ছে মডিফায়ার পর্যন্ত ছিল, ঠিক আছে? তাহলে আমি ভার্বের কাজটা আমি আরেকদিন দেখাবো, কারণ ভার্বের কাজটা ডিটেলসে পড়াইতে হবে, এটা অনেক বড়, সেখানে একদম ডিটেলসে পড়াইতে হবে। সেটা আমি একদিন ক্লাসের বাইরে আমি একটা দিন ক্লাস নিয়ে শুধুমাত্র ভার্বটাই বুঝাবো, বুঝতে পারছেন? তাহলে আজকে আর পড়াচ্ছি না, কারণ আজকে যতটুকু বুঝলেন ততটুকু বুঝেন, কারণ ভার্বটা ধরতে গেলে মাথা ঘুরাবে, কারণ ভার্বের মধ্যে ডিটেলস আছে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তারপর যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? তারপর এখানে ফ্যাক্টরিটিভ আসবে, কগনিটিভ ভার্ব আসবে, কোয়াসিভেসিভ ভার্ব আসবে, মানে ভার্বের যাবতীয় ক্লাস, এটা একটা ক্লাস লাগবে ভার্বের ক্লাসের জন্য। তো আমরা এখানে যাচ্ছি না। তাহলে আপাতত যা বুঝলাম এখানের মধ্যে আপনি কোনো ধরনের প্রবলেম আছে কিনা বা বুঝেন এমন কিছু আছে কিনা, ঠিক আছে? আজকে মোটামুটি যতটুকু বুঝলাম এতটুকু পর্যন্ত আপনার ক্লিয়ার আছে। ক্লিপস হলে এখানে শেষ, মানে ক্লিপস হলে আজকে প্রথম ক্লাস এখানে শেষ। আমি আপনাদেরকে আমি একটা বাড়ি কাজ দেখিয়ে দিই, আপনারা কি বাড়ি কাজটা করবেন দেখেন। এই জায়গায় আপনারা দেখবেন এই যে এক্সারসাইজ 1 আছে, ক্লিপস হলে আছে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এন্ড মডিফায়ার। লেখা আছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এন্ড মডিফায়ার ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। অর্থাৎ নিচের যে সেন্টেন্স সেখানে আপনারা ওই চারটা ভাগে ভাগ করবেন। সেটা হচ্ছে যেমন একটা করা দেওয়া আছে, জিল ইজ বাইং আ নিউ হ্যাট ইন দ্য স্টোর। তাহলে এই যেখানে যেমন জিল হচ্ছে সাবজেক্ট, ইজ বাইং হচ্ছে ভার্ব ফ্রেজ, নিউ হাট হচ্ছে কি আপনার কমপ্লিমেন্ট, ইন দ্য স্টোর এখানে হচ্ছে মডিফায়ার অফ প্লেস। এখন আপনাদের যে কাজ সেটা হচ্ছে এখানে দেখেন 10টা এক্সারসাইজ আছে, এই যে 10টা এক্সারসাইজ আছে না, এখানে আপনাকে ভাগ করতে হবে যে জর্জ ইজ কুকিং ডিনার টুনাইট, এখানে ভাগ করতে হবে। আপনারা কি করবেন, এই এক্সারসাইজটাকে আপনারা দুভাবে করবেন, দুইটা করবেন। একটা হচ্ছে আপনারা করবেন হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট ভাগ করবেন। যেন আমি যদি প্রথমটা যদি করে দিই, আমরা সাবজেক্ট এবং ভার্ব আমরা জানি কি ভার্বের আগ পর্যন্ত তা হচ্ছে সাবজেক্ট, আপনারা যেটা করবেন প্রথমে করবেন সাবজেক্ট এবং প্রেডিকেট ভাগ করবেন। তাহলে এখানে লিখবেন জর্জকে আন্ডারলাইন করে লিখবেন সাবজেক্ট, ইজ কুকিং ডিনার টুনাইট এতটুকু পর্যন্ত লিখবেন কি প্রেডিকেট, বুঝতে পারছেন? এভাবে করে 10টা করবেন। করার পর আপনারা যেটা করবেন এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এবার এখানে আইডেন্টিফাই করবেন। যেমন জর্জ হচ্ছে কি সাবজেক্ট, ইজ কুকিং হচ্ছে কি, ইজ কুকিং হচ্ছে ভার্ব ফ্রেজ, তাহলে শুধুমাত্র ইজ না, ইজ কুকিং পুরোটা হচ্ছে ভার্ব ফ্রেজ, লিখতে হবে ভার্ব ফ্রেজ। ডিনার টুনাইট তাহলে কমপ্লিমেন্ট, আর হচ্ছে টুনাইট মানে হচ্ছে কি, টুনাইট মানে হচ্ছে কি, টুনাইট মানে হচ্ছে আপনার কি বলে মডিফায়ার অফ টাইম, তার ব্যাপারে আপনাকে লিখতে হবে, বুঝতে পারছেন? তাহলে এখানেও সেম জিনিস, প্রত্যেকটা 10টা জিনিস আপনারা কি করবেন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা আপনার কি মডিফায়ার ভাগ করে এই 10টা এক্সারসাইজ আপনারা খাতায় করবেন, বুঝতে পারছেন? আগামী দিন যে ক্লাস আছে আপনাদের বাড়ি কাজ হচ্ছে, তাহলে বাড়ি কাজ হচ্ছে আপনাদের এই এক্সারসাইজ 1 থাকবে, ক্লিয়ার? তাহলে আগামী দিন আমরা যেটা করবো, আগামী দিন আমাদের যেটা আছে সেটা হচ্ছে নাউন এবং নাউন ফ্রেজ আছে, বুঝতে পারছেন? নাউন এবং নাউন ফ্রেজ আমরা নাউন এবং ডিটারমিনার, নাউন ফ্রেজ না, নাউন এবং ডিটারমিনার করব। এখন বলেন আজকে যেটা করাইলাম তার মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা, বা সমস্যা না থাকলে তাহলে আমি আজকে এখানে শেষ করব। সো সমস্যা যদি থাকে তাহলে বলতে পারেন, কারো যদি সমস্যা থাকে। সবাইকে বুঝছেন তো? কোনো সমস্যা নেই ভাইয়া, শেষ করলে ভালো হয় ভাইয়া। শেষ তো করে দিব, শেষ করার জন্য তো আমি আজকে করবো না, আপনি নরমালি জাস্ট আজকে যতটুকু করলাম এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বা বুঝেন নাই বা বুঝছেন কিনা সবকিছু? না ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এক্সারসাইজটা করলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটুকু এক্সারসাইজ করলে বুঝতে পারেন আপনারা আসলে আজকের ক্লাস কতটুকু বুঝছেন। আজকের ক্লাসে বেসিক ছিল, একদম সিম্পল ছিল। তারপর আমি ক্লিপস হলে বাইরে কিছু জিনিস বুঝাইছি যেগুলো আপনাদের জন্য এখানে দরকার হবে, সেজন্য আমি জিনিসগুলো বুঝালাম, ঠিক আছে? আগামী দিন আমরা যেটা করবো, আগামী দিন আমরা নাউনটাকে একটু ডিটেলসে পড়বো, অর্থাৎ নাউন এবং হচ্ছে ডিটারমিনার পড়বো আগামী দিন যে ক্লাসগুলো আছে, ঠিক আছে? তাহলে আপনাদের বাড়ি কাজটা থাকবে 1 নম্বর এক্সারসাইজটা আপনারা করে আমাকে একটু আপনারা কি করবেন, ছবিটা আপনারা গ্রুপে দিবেন, যে যে বাড়ি কাজ করছেন গ্রুপে দিবেন, ঠিক আছে? আমাকে মেসেঞ্জারে দেওয়ার দরকার নেই, বাড়ি কাজগুলো আপনারা গ্রুপে দিবেন যারা করবেন, কিন্তু বাড়ি কাজ করবেন, বাড়ি কাজ না করে কিন্তু থাকবেন না, ক্লিয়ার? তাহলে ভালো থাকবেন। আর নেক্সট ক্লাস কখন আছে? কালকে আছে মেবি, ঠিক আছে? কালকে আপনাদের সাথে ক্লাস আছে, নাউনের ক্লাসটা আমরা তো 2 নম্বর ক্লাসটা আগামী দিন নিব। সো আজকের ক্লাসটা কিন্তু ছোট, মানে মোটামুটি এক্সারসাইজ গুলো কম, পড়াটাও কম। সো শেষ করে ফেলবেন আজকে, যতটুকু ক্লিপ চলবে শেষ করে এক্সারসাইজ গুলো আজকে করে ফেলবেন, ক্লিয়ার? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে বেশি বেশি করবেন। ধন্যবাদ।